নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এবিপি আনন্দ সি ভোটার জনমত সমীক্ষা তৃতীয় পর্যায়। এই মুহূর্তে লোকসভা ভোট হলে ঠিক কি হতে পারে, কোন দল কত আসন পেতে পারে, কত শতাংশ ভোট পেতে পারে, সেটা গত দু দফার মতো এবারও আজও আপনাদের সামনে রাখবো। একই সঙ্গে আপনাদের দেখাবো গোটা দেশ এবং আমাদের রাজ্যের সাম্প্রতিককালে আলোড়ন ফেলে দেওয়া ঘটনাগুলো নিয়ে ঠিক কি ভাবছেন আপনারা। দেশের প্রেক্ষিতে যেমন রাফায়েল বিতর্ক, সিবিআই গৃহযুদ্ধ, শবরীমালা, রাম মন্দির বিতর্কের মতো বিষয়গুলো রয়েছে। রাজ্যের প্রেক্ষিতে থাকছে ইসলামপুরে ছাত্রমৃত্যু, সেতু বিপর্যয়, ডেঙ্গি সমস্যার মতো বিষয়। কোন বিষয় আপনারা ঠিক কি ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা করেছি আমরা। তবে আবার বলছি, কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, এটা সমীক্ষার মাধ্যমে জনমতের একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। আমরা শুরুতেই দেখাবো সিবিআইতে বেনজির গৃহযুদ্ধ এবং রাফায়েল বিতর্ক নিয়ে ঠিক কি ভাবছেন দেশের মানুষ, কি আভাস উঠে আসছে সমীক্ষায় দেখব। আমরা প্রশ্ন রেখেছিলাম, মোদী সরকার নিজের স্বার্থে সিবিআই, সিভিসি, সিএজির মতো সংস্থাগুলোর কি অপব্যবহার করছে, দেখব কি বলেছেন আপনারা। অপব্যবহার করছে এমনটা মনে করছেন 50% মানুষ, 35% মানুষ মনে করছেন না, কোনো অপব্যবহার হচ্ছে না, জানি না, বলতে পারবো না বলছেন 15% মানুষ। পরের প্রশ্ন ছিল, সিবিআই ডিরেক্টরকে হঠাৎ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দেখব কি বলেছেন আপনারা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনটা মনে করছেন বিপুল সংখ্যক মানুষ, 60% মানুষ যাদের সঙ্গে আমাদের সমীক্ষকরা কথা বলেছেন তাদের মধ্যে 60% মনে করছেন হ্যাঁ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, 26% মনে করছেন না, কোনোভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, জানি না বা বলতে পারবো না বলছেন 13% মানুষ। পরের প্রশ্ন, সিবিআইকে কি সম্পূর্ণ স্বশাসন দেওয়া উচিত, দেখব কি বলেছেন আপনারা। সম্পূর্ণ স্বশাসন দেওয়া উচিত এমনটা মনে করছেন 82% মানুষ। 13% মানুষ, মাত্র 13% মানুষ মনে করছেন না, স্বশাসন দেওয়ার কোনো প্রয়োজন নেই, জানি না, বলতে পারবো না বলছেন 6% মানুষ। পরের প্রশ্ন, রাফায়েল নিয়ে, বিরোধীদের রাফায়েল ইস্যুতে ভোটে কি কোনো প্রভাব পড়বে, দেখব কি বলেছেন আপনারা। বিরোধীদের রাফায়েল ইস্যু ভোটে কি প্রভাব ফেলবে, এই প্রশ্নের উত্তরে বিরোধীদের বিপুল লাভ হবে এই ইস্যুতে এমনটা মনে করছেন 23% মানুষ। বিরোধীদের লাভ হবে কিন্তু সামান্য লাভ এমনটা মনে করছেন 14% মানুষ। অর্থাৎ যদি যোগ করি তাহলে 37% মানুষ মনে করছেন যে বিরোধীদের লাভ হবে রাফায়েল ইস্যু থেকে, বিজেপির লাভ হবে রাফায়েল ইস্যু থেকে এমনটা মনে করছেন 21% মানুষ। প্রভাব পড়বে না এমনটা মনে করছেন 32% মানুষ, বলতে পারবো না বলেছেন 10% মানুষ। দেখব পরের প্রশ্ন, এই রাফায়েল নিয়ে, রাফায়েল চুক্তিতে কি সত্যি দুর্নীতি হয়েছে নাকি বিরোধীরা সম্পূর্ণ অকারণে ইস্যু করছে, দেখব কি বলেছেন আপনারা। দুর্নীতি হয়েছে এমনটা মনে করছেন 46% মানুষ, অকারণে বিরোধীরা ইস্যু করছে খুব কাছাকাছি শতাংশটা, 42% মানুষ মনে করছেন অকারণে বিরোধীরা এটা নিয়ে ইস্যু করছে, হইচই করছে, বলতে পারবো না বলেছেন 13% মানুষ। মোদী সরকারের কি রাফায়েল চুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা উচিত, দেখব কি বলেছেন আপনারা। অবশ্যই প্রকাশ করা উচিত, তাহলেই শুধু এই বিতর্ক মিটবে এমনটা মনে করছেন বিপুল শতাংশ মানুষ, 75% মানুষ। না, কোনোভাবে উচিত নয় এই যাবতীয় তথ্য প্রকাশ করা, তাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে এমনটা মনে করছেন মাত্র 20% মানুষ, বলতে পারবো না বলছেন 5% মানুষ। পরের প্রশ্ন ছিল, রাফায়েল ইস্যুতে নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভাবমূর্তি কতটা ধাক্কা খেয়েছে, আদৌ ধাক্কা খেয়েছে, কি বলেছেন আপনারা দেখুন। নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভাবমূর্তি অনেকটা ধাক্কা খেয়েছে এমনটা মনে করছেন 32% মানুষ। কিছুটা হলেও ধাক্কা খেয়েছে, বেশি ধাক্কা খায়নি, সামান্য কিছুটা এমনটা মনে করছেন 21% মানুষ। অর্থাৎ সব মিলিয়ে ধাক্কা খেয়েছে এমনটা মনে করছেন 53% মানুষ। একেবারেই ধাক্কা খায়নি মনে করছেন 41% মানুষ, বলতে পারবো না বলেছেন 7% মানুষ। রাফায়েল বিতর্কের প্রেক্ষাপটে জাতীয় সুরক্ষার প্রশ্নে কোন নেতাকে বিশ্বাস করে, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছিলাম আপনাদের জন্য, দেখব কি বলেছেন আপনারা। নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেন 53% মানুষ, রাহুল গান্ধীকে বিশ্বাস করেন 30% মানুষ, দুজনকেই বিশ্বাস করেন 3% মানুষ, দুজনের কাউকেই বিশ্বাস করেন না 10% মানুষ, বলতে পারবো না বলেছেন 5% মানুষ। লক্ষণীয় বিষয় যে এত বিতর্কের সত্ত্বেও, অভিযোগের আঙুল ওঠা সত্ত্বেও নরেন্দ্র মোদীকে জাতীয় সুরক্ষার প্রেক্ষাপটে এই প্রশ্নে বিশ্বাস করছেন বিপুল শতাংশ মানুষ, 53% মানুষ। আলোচনায় আসবো প্রথমে সায়ন্তনবাবু। সায়ন্তনবাবু, আমরা সত্যি এখনো জানি না, সমস্ত তথ্য প্রমাণ আমাদের সামনে নেই,
রাফায়েলে সত্যিই দুর্নীতি হয়েছে কিনা। রাহুল গান্ধী বারবার সেই অভিযোগ তুলছেন, কিন্তু ভোটের 6 মাস আগে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি, যেটা মানে ইউএসপি ছিল 2014 নির্বাচনের আগে, তাতে 53% মানুষ মনে করছেন যে কোথাও একটা ধাক্কা লেগেছে। পাশাপাশি বিরোধীদের লাভ হবে এমনটা মনে করছেন 37% মানুষ। এই সমীক্ষা যদি সত্যি হয়, বহুবার সমীক্ষায় নানা কিছু উঠে আসে যা মেলে না, কিন্তু যদি মেলে এ তো উদ্বেগের বিষয়। যদি সত্যি হয় তো এখনো তো যদি আছে, আমাদের সব সমীক্ষাতেই থাকে, পৃথিবীর সব সমীক্ষা। আমাদের বিশ্বাস যে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কে এ ধরনের কোনো অভিযোগ ধোপেও টিকবে না, মানুষও বিশ্বাস করবেন না। গুজরাট নির্বাচনের আগে, গত লোকসভা নির্বাচনের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেক রকমের অভিযোগ এসেছিল। কোথাও সার্ভেলেন্সের অভিযোগ, কোথাও আদানিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, কোথাও অন্য কোনো গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার, এরকম বহু অভিযোগ বহুভাবে প্রমাণ করার চেষ্টা হয়েছে, মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। জনগণ বিশ্বাস করেননি। এখানেও আপনি নিশ্চিন্ত থাকুন, জনগণ বিশ্বাস করবেন। ফাইন, আমি ঠিক কয়েনের উল্টো পিঠটা নিয়ে শুভঙ্কর বাবুর কাছে আসবো। শুভঙ্কর বাবু, যাবতীয় বিতর্কের পরে এই একই সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠ মানুষ, 53% মানুষ জাতীয় সুরক্ষার ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে কিন্তু বিশ্বাস করেছেন। রাহুল গান্ধী, যিনি অভিযোগ তুলেছেন, তাকে 30% মানুষ শুধু বিশ্বাস করেছে। সুতরাং এই ফিগারটা এখনো বেশি। আমি শুধু একটি জিনিস বলবো, রাফাল তো এখন এলো কিছুদিন, রাফালের বিষয়টা, সিলিন্ডারের বিষয় যতটা মানুষ জানে, যতটা মানুষ বোঝে, প্রত্যেকদিন তার সঙ্গে মানুষের নিজের কষ্টটা যতটা জড়িত, রাফালের সঙ্গে তো নেই। কিন্তু রাফালে যে দুর্নীতি হয়েছে, এটা যে ক্রমশ ভারতবর্ষের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এটা আর বলার কিছু নেই। আপনি আশাবাদী? আপনি বলছেন যে আজ না বুঝলেও ভবিষ্যতে বুঝবে। না, বাধ্য হবে। 30,000 কোটি টাকা যার সঙ্গে যুক্ত, যে জালিয়াতির সঙ্গে যুক্ত, তো তাতে তো মানুষ বুঝবেই, এটা নিয়ে বিষয় নয়। আমি যেটা আপনাকে বলছি, 27টা নির্বাচনে বিজেপি হেরেছে, তার মধ্যে নিজের জেতা জায়গা 8টা। তো নরেন্দ্র মোদী দারুণ, তার সুনাম দারুণ, তিনি ভোট ক্যাচার, সমস্ত কিছু আমি তো বুঝে পাচ্ছি না। তিনি অনেক লোকসভা কেন্দ্রে নিজে গিয়ে প্রচার করেছেন, কোথায় সেই মোদি ম্যাজিকটা আমরা তো দেখতে পাইনি। যতটা হচ্ছে সবটাই ইভেন্ট ম্যানেজমেন্ট। এবং আজকের দিনে যদি গুজরাটের ভোটেও আপনারা ম্যাজিক দেখতে পাননি, কিন্তু ফলাফল বেরোলে দেখা গেল যে বিপুলভাবে লাস্টে উনি যে কাজ নিয়ে যা করেছেন, অনেক অভিযোগ আছে। আপনাকে আজ আমি বলছি অনেক অভিযোগ আছে। কিন্তু আমার আজকে যে প্রশ্ন, এই যে বিধানসভা নির্বাচনগুলো 5টা রাজ্যে আছে, এই নির্বাচনের ফলের উপরে আগামী দিনে ভারতবর্ষের পুরো রোডম্যাপটা এবং দিক নির্ণয়টা কিন্তু আলাদাভাবে হবে। কোনো এই আঞ্চলিক রাজ্যের নির্বাচনগুলোর ইম্প্যাক্ট পড়বে 19-এ। না, দেখুন, শুভঙ্কর দা যেটা বলছেন যে মোদি ম্যাজিক দেখেননি, আমি তো যেখানে বিজেপির একটা বিধায়ক ছিল না ত্রিপুরা, সেখানেও বিজেপি সরকার হয়েছে। আমি গুজরাট বা আলাদা ইস্যু, আমি একটা কথা বলি, ওটার যদি ইস্যু ধরেন, আমাদের বিধায়করা তৃণমূলে চলে গেছিলেন, তৃণমূল থেকে বিজেপি বেনিয়া পার্টি কিনে নিয়েছিল, তাদের দিয়ে হিউজ টাকা। মণিপুরে কংগ্রেসের বিধায়ক তৃণমূলে যায়নি, বিজেপির সরকার হয়েছে। তাও আরে কেমন ভাবে কিনেছেন আপনারা? কেমন ভাবে কিনেছেন? জনগণের ভোটে সরকার হয়েছে, জনগণের ভোটে সরকার হয়েছে। গোয়াতে জনগণের ভোটে সরকার হয়েছে, কংগ্রেসের হয়েছে সরকার, নামতে নামতে এখন একটি রাজ্যে দাঁড়িয়েছে। আরে ওটা একটি রাজ্যে দাঁড়িয়েছে। কেনা বেচা করলে কি করবে? কংগ্রেসকে কেনা বেচা করলে কি করবে? আপনাকে কেনা বেচা করলে কি করবে? বেশ, আমি তথ্যের পরবর্তী পর্যায়ে চলে যাব। দুটো ইস্যু, একটা হচ্ছে প্রতিদিন টাকার দাম পড়ে যাওয়া, এবং আরেকটা যেটা সবার একেবারে সরাসরি পকেটে গিয়ে ধাক্কা মারছে, পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি। এই দুটো ইস্যু কি 19-এ বিজেপির ফলাফলে কোনো রকম প্রভাব ফেলবে? আমাদের প্রশ্ন ছিল যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং টাকার দামের পতন কি 2019-এ বিজেপির পথের কাঁটা হবে? কি বলেছেন আপনারা, দেখাবো। বিজেপির বিপুল ক্ষতি হবে এমনটা মনে করছেন 47% মানুষ। বিজেপির কিছুটা ক্ষতি হবে মনে করছেন 24% মানুষ। বিজেপির কোনো ক্ষতি হবে না মনে করছেন 25% মানুষ। বলতে পারবো না বলছেন 4% মানুষ। 2019-এ পেট্রোপণ্যের দাম না কমলে কি করবেন? আমরা সাধারণ মানুষের কাছে, আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম, কি বলেছেন আপনারা, দেখাবো। এনডিএর বিরুদ্ধে ভোট দেবেন এমনটা বলছেন 31% মানুষ। এনডিএ কেই ভোট দেবেন বলছেন 20% মানুষ। অন্যান্য ইস্যু দেখে তবে বিচার করবেন এমনটা মনে করছেন 27% মানুষ। বলতে পারবো না বলছেন 22% মানুষ। পরের প্রশ্ন, পেট্রোপণ্যের দাম কমাতে সবথেকে কার্যকরী পদক্ষেপ কি হতে পারে? আপনারা কি মনে করেন? আমরা জিজ্ঞেস করেছিলাম। অবিলম্বে যাবতীয় পেট্রোপণ্যকে জিএসটির আওতাভুক্ত করতে হবে বলেছেন সবথেকে বেশি সংখ্যক মানুষ, 32% মানুষ এটা চাইছেন। শুল্ক ছাঁটাই করতে হবে তবে দাম করবে মনে করছেন 13% মানুষ। ভর্তুকি চালু করতে হবে
5% মানুষ এমনটা মনে করছেন। বিকল্প উৎস সন্ধান করার পক্ষপাতী 5% মানুষ। প্রাইভেট গাড়ি কমাতে কড়া আইন আনতে হবে মনে করছেন 7% মানুষ। গণপরিবহনে উন্নতি ঘটাতে হবে এমনটা মনে করছেন 6% মানুষ। অন্যান্য কারণ বলেছেন 4%, বলতে পারবো না বলেছেন 28%। আমরা বলছি ফেস্টিভ সিজন, এই উৎসবের মরশুমে কিন্তু আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। কতটা ধাক্কা খেলাম আমরা দেখুন। ডিজেলের দাম বৃহস্পতিবারও কমেনি। এই পরিস্থিতিতে চিন্তা বাড়িয়ে আরো বাড়ল রান্নার গ্যাসের দাম। আর রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির জের বহু পরিবারের রাতের ঘুম উড়িয়েছে। যেমন সোদপুরের শাশ্বতী বন্দ্যোপাধ্যায় ছোটখাটো ব্যবসা করে সংসার চালান, 4 জনের পরিবার। তার আশঙ্কা রান্নার জ্বালানি জোগাড় করতে হলে এবার বাড়ির বয়স্কদের ওষুধ খরচে টান পড়বে। গ্যাসের দামটা যেভাবে বেড়ে যাচ্ছে 5 মাসের মধ্যে প্রত্যেকটা মাসেই বেড়ে যাচ্ছে, এবার ওষুধ তো আমি তো পেরে উঠছি না, কারণ ওষুধের তাহলে ওনাদের ওষুধের উপর টান পড়ে যাচ্ছে। কেন কোনো দিন 1 মাসও চলে না গ্যাস, 20 এখন যত দাম বাড়ছে দিকে গ্যাসটা তো তাড়াতাড়ি 20 দিন 1 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে কলকাতায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 508 টাকা 70 পয়সা। এই নিয়ে জুনের পর থেকে 5 মাসে 6 বার দাম বাড়ল রান্নার গ্যাসের। এবছরে জানুয়ারিতে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম ছিল 498 টাকা 49 পয়সা। অর্থাৎ 11 মাসে ভর্তুকিযুক্ত এলপিজির দাম বেড়েছে 10 টাকা 21 পয়সা। উৎসবের মরশুমে ভর্তুকিহীন রান্নার গ্যাসও চড়া হয়েছে। এদিন থেকে কলকাতায় ভর্তুকিহীন এলপিজির দাম হয়েছে 969 টাকা 50 পয়সা। চলতি বছরের জানুয়ারিতে ভর্তুকিহীন এলপিজির দাম ছিল 761 টাকা। অর্থাৎ 11 মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে 208 টাকা 50 পয়সা। গ্যাসের এই লাফিয়ে লাফিয়ে দাম বাড়া অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। সংসার খরচ সামাল দিতে অনেক হেসেলি এখন বিকল্প জ্বালানির খোঁজ করছে। গ্যাসের দাম বাড়াতে সমস্যা তো অবশ্যই হচ্ছে, বাড়তে বাড়তে এখন 1000 টাকায় এসে ঠেকেছে গ্যাসের দাম। তো সেক্ষেত্রে সংসার চালানো তো সত্যিই খুব আমাদের মধ্যবিত্ত সংসারে খুবই চাপের ব্যাপার। তখন গ্যাসের দাম এত বেড়ে গেছে, যার জন্য মাইক্রোওভেনেও ম্যাক্সিমাম টাইম রান্নাবান্না করতে হয়। এখন একজন গ্রাহক বছরে 12টি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার পান, কিন্তু বহু গ্রাহকেরই অভিযোগ ভর্তুকির টাকা ঠিকমতো ব্যাংক অ্যাকাউন্টে পড়ে না। সব মিলিয়ে জ্বালানির জ্বালায় ছটফট করছে মধ্যবিত্ত। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে মধ্যবিত্ত সত্যি জ্বালানির জ্বালায় ছটফট করছে। আমার এইখানে সুমনবাবুর কাছে প্রশ্ন থাকবে, শান্তনবাবুর কাছে তো প্রশ্ন থাকবেই, কিন্তু সুমনবাবুর কাছেও থাকবে। আপনি লক্ষ্য করলেন যে 32% মানুষ গোটা দেশের, এই সার্ভে কিন্তু শুধু পশ্চিমবঙ্গের পর্যায়ে এখনো আমরা ঢুকিনি, গোটা দেশের 32% মানুষ বলছেন অবিলম্বে জিএসটির আওতাভুক্ত করতে হবে পেট্রোপণ্যকে। বিজেপি শাসিত রাজ্যগুলো নয় কোনো উদ্যোগ নিল না। কেন্দ্র দাম বাড়ালে আমরা সবাই জানি রাজ্যেরও লাভ হয়, কেন্দ্র শুল্ক বাবদ আয় পায়, এখানে ভ্যাট বাবদ রাজ্য পায়। তৃণমূল তো দাবি তুলুক যে জিএসটির আওতায় অবিলম্বে পেট্রোপণ্যকে নিয়ে আসা উচিত। তৃণমূল তবে তো বলবেন আপনারা কেন্দ্রের দিকে আঙুল তুলবেন। একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে, বিজেপি শাসিত না না, দাবিটা বেশি। রাজ্যগুলোর অর্থমন্ত্রীদের নিয়ে তো কমিটি, তারা তো কিন্তু বহু সময় তো আমরা দেখেছি মাথায় অমিত মিত্র জিএসটি পরিষদের বৈঠকের আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন কি হবে। বলে জিএসটি পরিষদেরও স্বশাসন আদে কিনা সন্দেহ আছে। আপনার মনে আছে যে গৌহাটিতে যখন জিএসটি নিয়ে মানে জিএসটি পরিষদের সম্মেলন হওয়ার কথা ছিল, তার বহু আগেই ঘোষণা করে দিয়েছিলেন গুজরাট নির্বাচনের আগে কোন কোন জায়গায় দামগুলো কমবে। ফলে স্বশাসিত আপনি একদম ঠিক বলেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের তরফ থেকে জিএসটি আওতাভুক্ত করা হোক এই দাবি উঠেছে কিনা সেই খবর কোনোদিন কেউ জানে না। পশ্চিমবঙ্গতে এই তালিকায় রয়েছে যে যারা ধরুন এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পরে 1 টাকা তাদের শুল্ক কমিয়েছে। মানে ভারতবর্ষের সব রাজ্য কমায়নি, বিজেপি শাসিত সব রাজ্য কমায়নি। ফলে দাবিটা কাদের থেকে আসা উচিত? যদি কেন্দ্রীয় সরকারকে সম্মতি জানাতে হয় তাহলে খুব স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোকে এটাতে অগ্রগতি এগোতে হবে। ফাইন, শান্তন বাবু। না, জিএসটি তো এর একদম মানুষের দাবি। জিএসটি তো রাজ্যকে স্থির করতে হবে। জিএসটি কাউন্সিলের মিটিং এ রাজ্য সরকারের প্রতিনিধিরা বলুক না। অমিত বাবুর নেতৃত্বে তো প্রথম মূল কথা হচ্ছে যে অমিত মিত্রর নেতৃত্বে প্রথম যখন জিএসটি কাউন্সিল হয় তখন কেন পেট্রোপণ্যকে মধ্যে আনা হয়নি? সুমন বাবু বলছেন সেই কমিটির প্রশাসনই নেই। প্রধানমন্ত্রী অমিত বাবু তাহলে চেয়ারম্যানটা কেন ছিলেন? চেয়ারম্যান ও চেয়ারম্যান মিত্র হিসেবে চেয়ারম্যান ছিলেন। অমিত বাবু আরবিআই গভর্নরকে তো প্রধানমন্ত্রী অমিত বাবু উর্জিত প্যাটেল। অমিত মিত্র আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে কেন যে উর্জিত প্যাটেল
আমরা অমিত মিত্রতা থাকি না, আপনি আবার আরবিআই চলে যাচ্ছেন, রাজ্যের অর্থমন্ত্রী আপনার অর্থমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী কেন চেয়ারম্যান ছিলেন? চেয়ারম্যান হিসেবে আনছেন, চেয়ারম্যান হিসেবে আরবিআই জিএসটি কাউন্সিল নিয়ে চলে যাচ্ছেন, সিবিআই তারা আজকে জিএসটি কাউন্সিলে থাকুন, সিবিআই আরবিআই সব আসবে পরে। আমার মনে হয় যে না কেন্দ্রীয় সরকার জিএসটি আনতে চাইবে পেট্রোপণ্যের, না রাজ্য সরকার চাইবে। এই যে দান খয়রাতি রাজনীতি কোথা থেকে হয়? এই যে বিপুল পরিমাণে টাকা কর বাবদ যেটা আসে সেটা কিন্তু জিএসটির মধ্যে এই মুহূর্তে পেট্রোপণ্য নেই জন্য আছে। আপনি যেই জিএসটির মধ্যে নিয়ে আসবেন এই বিপুল পরিমাণে সেস, অতিরিক্ত সেস, নানা ধরনের কর যে আপনি চাপিয়ে রেখেছেন সেগুলো তো আর রাখার সুযোগ থাকবে না। এই করগুলো ভ্যাটও থাকবে না, ভ্যাটও থাকবে না। ফলে আপনার যেটা সকল আয় আপনি দেখাচ্ছেন এবং যেটা দিয়ে আপনি দান দক্ষিণা করছেন বা যেভাবে খেলামেলার অভিযোগগুলো সেটা নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠছে সেটা আপনি পারবেন না। ফলে জিএসটি একটা রেশনাল ডিসিশন, কিন্তু আপনি রেশনাল ডিসিশনের জন্য আপনি কিন্তু গলা ফাটাবেন না, আপনি পলিটিক্যালি ডিমান্ড করবেন না। কারণ আপনি যে পলিটিক্যাল বেসটা তৈরি করেছেন, যেখানে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপটা তৈরি করেছেন, এই যে ছোট ছোট জিনিসগুলো দেওয়া মধ্য দিয়ে, সেইটা আপনার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, একটা প্রবল সম্ভাবনা থাকবে। না, খেলামেলার বিষয়টা নিয়ে বিশ্বনাথবাবু এতবার কেন বলছেন আমি জানি না। এর আগেও একাধিক নির্বাচনের আগে বিরোধীরা খেলামেলা নিয়ে তারা ভোটে গেছে, কিন্তু ভোটের রেজাল্ট কি দিয়েছে? পশ্চিমবঙ্গের ভোটের তারা কিন্তু এই নিরঙ্কুশভাবে তৃণমূল নেত্রীকে সমর্থন করেছে। ভোটের রেজাল্টটা দিচ্ছে সেটা নয়, আপনার যে ইস্যুগুলো খেলামেলার মানুষের কাছে আমি একদম উন্নয়নের জন্য নয়, এবং এটা শুধু পশ্চিমবঙ্গের সরকার মানুষ করছে এমন ভাবে খেলামেলার কথা ভাবছে না। আজকে ধরুন এই যে 30,000 কোটি টাকার ব্যাংক কেলেঙ্কারি যেটা হয়েছে, ঋণ খেলাপিরা যেভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, আজকে আরবিআই এর যে স্বশাসন তার উপর হস্তক্ষেপ হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে 7 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে, আরবিআই প্রয়োগ করা হয়েছে, যার ফলে পরিস্থিতি এমন হয়েছে যে প্রধানমন্ত্রী কথা বলা হয়, গভর্নর তিনি পদত্যাগ করতে পারেন, তার সম্ভাবনা ওটা দেশের বাইরে। ফলে এটা তো খুব স্বাভাবিক। সরকার জিএসটি দাবি করুন পেট্রোপণ্যে, আপনি জিএসটি দাবি করুন, আপনি জিএসটি দাবি করুন আজকে পেট্রোপণ্যে, দুর্নীতিটা মূল অস্ত্র। আপনি জিএসটি দাবি করছেন না কেন? জিএসটির সঙ্গে সিবিআই আপনার সরকার সুমনবাবু তৃণমূল করেন, এই রাজ্য সরকারের প্রতিনিধি। এই দরজাটা বেশ, আমি এই কারণে কথা বলছি যে জিএসটির প্রশ্ন যদি সত্যিই ওঠে তাহলে রাজ্যের সরকার আগে করবে না কেন্দ্রের সরকার পরে করবে, এই বিতর্কটা অর্থহীন একটা বিতর্ক। যে আমার কথা হচ্ছে যদি পলিসি এন্ডে আমরা ভাবতে চাই যে অর্থ একটাই, সেটা হচ্ছে জিএসটি চালু হলে এই মুহূর্তে যা পেট্রোলের দাম, ডিজেলের দাম মুহূর্তে অর্ধেক হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং তাহলে এবার আমি দ্বিতীয় কথা যেটা বলতে চাই যে কি কেন্দ্র কি রাজ্য, ভারতবর্ষে এবং রাজ্যগুলোর অর্থনীতির অবস্থা যা, তাতে হচ্ছে তাদের যে রেভিনিউ জেনারেশনের একটা মেজর সোর্স এখন হয়ে গেছে এটা। যে আপনি যদি বলেন যে কৃষি যদি বলেন, শিল্প বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, যেখান থেকে সাধারণভাবে আয়ের উৎস হওয়া উচিত, সেটা না হয়ে ইকোনমিটা এত খারাপ অবস্থায় গেছে যে সেখানে দাঁড়িয়ে এই পেট্রোল ডিজেলের সেস বা শুল্ক এগুলো বাদ দিলে পরে রাজ্যের সরকার বা দেশের সরকার চলাটাই আমি বলবো যে একটা স্টেকের মধ্যে আছে। 3, আমি বলবো যে এই কেন্দ্রের সরকার তারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন ক্রুডের যা দাম ছিল, একটা তো কমন যুক্তি যে তেল আমাদের দেশে তৈরি হয় না, ফলে বাইরের থেকে আনতে হয়, ফলে বাইরে যখন বাড়ে আমাদেরও বাড়াতে হয়। এখন বাইরে যখন কমে কেন আমাদেরটা কমে না, এই উত্তরটা কেউ দিতে চায় না। এবং এখানেই সবচেয়ে বড় ফ্যালাসি এবং এখানেই আনএথিক্যাল ইমোরাল একটা প্র্যাকটিস রেভিনিউ জেনারেশন তৈরি হচ্ছে। আমি একবার সাধারণ মানুষের হ্যাঁ বলুন। এটা হচ্ছে যেটা আমরা অনেকেই খেয়াল করি না, সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার যে করটা চাপান পেট্রোপণ্যের উপরে, সেটা কিন্তু টাকার অঙ্কে ফিক্সড, আর রাজ্য সরকাররা যে টাকাটা পান সেটা অ্যাড ভ্যালোরেম অর্থাৎ ভ্যালুর ওপরে একটা পার্সেন্টেজ। এখন এটার মানে হচ্ছে যে বাইরের বাজারে তেলের দাম উঠুক বা নামুক, কোনো অনিশ্চয়তা কিন্তু কেন্দ্রীয় সরকারকে ফেস করতে হচ্ছে না, কারণ ওটা টাকার অঙ্কে ফিক্সড। কিন্তু রাজ্যগুলোকে সম্পূর্ণ অনিশ্চয়তা ফেস করতে হচ্ছে। এখন না হয় তেলের দাম বাড়ছে, যখন কমবে তখন তো রাজ্যদের রেভিনিউটা কমবে। অতএব এই অনিশ্চয়তাটা শুধুমাত্র রাজ্যরা কেন ফেস করবে? কেন্দ্রীয় সরকারই তো বলেছিল যে বাজারের দামে তেলের দাম হবে, কিন্তু তেলের দাম কমে কোথায়? যদি আন্তর্জাতিক বাজারে যে মুহূর্তে কমে
সেখানে শুল্ক এবং সমস্তটা বেড়ে যায়। কারণ হচ্ছে তো কংগ্রেসের সময় কমেছিল, কিন্তু এরা যখন থেকে ক্ষমতায় এসছে একবারে বাজার কমলে 1 টাকা 50 পয়সা, এর বাইরে আমি আবার দর্শকদের মনে করে দেব যে 32% মানুষ এই দেশের মানুষ, এবং কোনো একটি নির্দিষ্ট রাজ্যের এমনটা নয়। 32% মানুষ কিন্তু চাইছে, সাধারণ মানুষের দাবি হিসেবে আমরা তুলে ধরতে পারি যে অবিলম্বে পেট্রোলিয়ামজাত পণ্যকে জিএসটির আওতায় আনতে হবে। আমরা সমীক্ষার পরবর্তী ডেটা আপনাদের সামনে রাখবো অবশ্যই রাম মন্দির নিয়ে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এবিপি আনন্দের ইন্টারভিউতে কিছুদিন আগেই তিনি আবার পুরোটা বলেছেন, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি এরকম নির্দেশ দিতে পারেন? গোটা দেশের মানুষের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, দেখবো কি বলেছেন আপনারা। হ্যাঁ, অবশ্যই দিতে পারেন, কোনো অসুবিধে নেই, এমনটা মনে করছেন 32% মানুষ। এরাম তিনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বলতে পারেন না, এমনটা মনে করছেন 62% মানুষ। বলতে পারবো না বলেছেন 6% মানুষ। পরের প্রশ্ন, শবরীমালা ইস্যু আসলে কি? আমরা গোটা দেশের মানুষের কাছে এই প্রশ্ন রেখেছিলাম, তারা কি মনে করছেন, কত শতাংশ মানুষ দেখাবো। মহিলাদের অধিকার সংক্রান্ত বিষয় এমনটা মনে করছেন 63% মানুষ। হিন্দু ধর্মের বিশ্বাসের বিষয় এমনটা মনে করছেন 30% মানুষ। বলতে পারবো না মনে করছেন 7% মানুষ। পরের প্রশ্ন, শবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই রায়কে কি সমর্থন করেন? আমরা এই প্রশ্ন এই জন্য রেখেছিলাম যে ইতিমধ্যেই কেন্দ্রের শাসক দলের তরফ থেকে একদম সর্বোচ্চ নেতা বলছেন যে কোর্ট এমনই রায় দিন যেটা বাস্তবে প্রয়োগ সম্ভব, অর্থাৎ একেবারে স্পষ্ট ইঙ্গিত যে সুপ্রিম কোর্টের রায় ভারতবর্ষের মানুষ মেনে নিচ্ছেন না। কিন্তু আমাদের সমীক্ষায় কি বলেছেন আপনারা দেখাবো। সুপ্রিম কোর্ট যা বলেছে একেবারে সঠিক বলেছে এমনটা মনে করছেন বিপুল সংখ্যক মানুষ। 65% এই দেশের মানুষ মনে করছেন শবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার রয়েছে। সুপ্রিম কোর্টের এই স্পষ্ট নির্দেশ তারা সমর্থন করে না, নেই এমনটা মনে করছেন 28%। বলতে পারবো না বলছেন 7%। পরের প্রশ্ন, শবরীমালা নিয়ে বিক্ষোভ কি সমর্থনযোগ্য? এতে কি বিজেপি লাভবান হবে? এই রাজনৈতিক প্রশ্ন আপনাদের সামনে আমরা রেখেছিলাম, কি বলেছেন আপনারা দেখাবো। লক্ষ্য করুন, বিক্ষোভ সমর্থনযোগ্য, বিজেপির লাভ হবে এমনটা মনে করছেন 19% মানুষ। বিক্ষোভ সমর্থনযোগ্য নয় তবে বিজেপির লাভ হবে এমনটা মনে করছেন 20% মানুষ। বিক্ষোভ সমর্থনযোগ্য তবে বিজেপি লাভবান হবে না এমনটা মনে করছেন 15%। বিক্ষোভ সমর্থনযোগ্য নয়, বিজেপিও লাভবান হবে না এমনটা মনে করছেন 26% মানুষ। বলতে পারবো না বলেছেন 20% মানুষ। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা যেহেতু সমর্থনে ভেঙেছি একই প্রশ্নকে এবং বিজেপির রাজনৈতিক লাভের ক্ষেত্রে সেটাকেও ভেঙেছি। আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, আপনি ছিলেন না সেদিন, আমরা উচ্ছ্বসিত প্রশংসা করেছিলাম কেরল সরকারের, যে কেরল সরকার রাজনৈতিক লাভের কথা না ভেবে 7000 FIR করেছে এবং 2800 লোককে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করেছে। রাজনৈতিক লাভ এই সমীক্ষায় কিন্তু পরিষ্কার, যেটা অনেকের আশঙ্কা ছিল বিজেপি পাচ্ছে। বিক্ষোভ সমর্থন করছেন না, কিন্তু 20% মানুষ মনে করছেন যে বিজেপির লাভ হবে। একদমই তাই, যে কিছু মানুষ তো থাকবেন এর মধ্যে, আমি আপনাকে বলছি। কিন্তু জেনারেলি যে ট্রেন্ডটা আপনি দেখালেন, এই যে লাস্ট কতগুলো প্যারামিটার্সকে ধরে ধরে, আমি যদি আদিত্যনাথের কথাটাই আপনি বলি, যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের উদ্যোগ নিচ্ছেন এবং এটা দেশ জুড়ে লোক ডিসঅ্যাপ্রুভ করছে। আপনার এই জায়গাটায় অ্যাপ্রুভ করছে মাত্র 32% লোক, তার চেয়ে ঢের বেশি লোক ডিসঅ্যাপ্রুভ করছে 65%। এটা একটা ইন্ডিকেশন যে ভারতবর্ষের মানুষ, এমনকি উত্তরপ্রদেশের মানুষও একটা ধর্মনিরপেক্ষ কাঠামোর পক্ষে দাঁড়াতে চান। সুপ্রিম কোর্টের রায়কে মর্যাদা দিচ্ছে। এবং এই কারণের জন্য যে সুপ্রিম কোর্টের রায় এমনই হওয়া উচিত যেটা হচ্ছে আমার ইচ্ছের সাথে মিলবে, যে এই ধারণা যারা পোষণ করছিলেন কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের ক্ষেত্রে 52 শিক্ষার থাপ্পড় হচ্ছে যে শবরীমালা মন্দিরের রায়, এবং যেটা হচ্ছে যে মানুষ মনে করছেন যে এটা ঠিক এবং মেয়েদের যাওয়া উচিত। বিশেষত তাদের এই ভণ্ডামি এবং দৈনতা এবং কন্ট্রাডিকশন চোখে আঙুল দিয়ে দেখানো উচিত, যেখানে তারা রোজ বলেন সকাল থেকে নামাবলী গায়ে দিয়ে যে বেটি বাঁচাও বেটি পড়াও। কোন বেটিকে বাঁচিয়ে কি পড়াচ্ছেন, কোথায় নিয়ে যাবেন আপনি? আমি বলছি যে এই জায়গায়
এবার আপনি সেটা আমি বুঝলাম, কিন্তু এই দেশের বিজেপি একমাত্র দল নয় যে রায় যাদের পক্ষে গেলে আমি খুশি হব, রায়কে স্বাগত জানাবো, আর বিপক্ষে গেলে বলবো এটা মানুষের ইচ্ছার প্রতিফলন হয়। আবারও বলছি এই কথা সব দলের নেতাদের কাছ থেকে শুনে শুনে আমরা আমি বলছি যে রায়কে বিরোধিতা করার নিশ্চয়ই আপনার অধিকার আছে, কিন্তু এই কথা আমি বলতে পারি না যে রায় এক্সিকিউটেবল নয় সেই রায় কেন সুপ্রিম কোর্ট দেন। সো উই আর গাইডিং এন্ড পারহ্যাপস উই আর ট্রাইং টু কন্ট্রোল, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। কেরালা সরকার রিভিউ পিটিশনটা করতে যাচ্ছে কেন সুপ্রিম কোর্টে? আমি বললাম যে সুপ্রিম কোর্ট যদি রায় দেবে না হতো তাহলে তো রিভিউ পিটিশনে যেত না। কেরালা তো বিজেপি সরকার নেই। 3 নম্বর আমি বলছি যে বামপন্থী সরকার সেখানে তারা রিভিউ পিটিশনে যাচ্ছে, যে সবরীমালার জাজ সরকার আলাদা এবং সালবাবুর সঙ্গে হুবহু সুপ্রিম কোর্টের রায়কে কংগ্রেসের অবস্থান আপনাদের অবস্থান বলতে পারি। সব জায়গায় দুলাবাস্তা কি আছে কেউ জানে না। আমি দুটো পয়েন্ট বলতে অফিসে কি অবস্থানটা কেউ বলতে পারে। আমার প্রশ্ন পার্টনার আছে, পার্টনার বলছি আপনার সরকার কেন রিভিউ পিটিশনে যাচ্ছে সুপ্রিম কোর্ট? আমাদের সরকারের অবস্থান হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাই হচ্ছে ওখানে পালিত হবে, এবং তার জন্য যে সামাজিক যে আমি বললাম এই জায়গায় এবং কিন্তু এখানে দাঁড়িয়ে সমীক্ষার অন্য অংশটা আমাকে তো বললেন, আমি শেষ করে নিই যে আমি জাস্ট বলি যে জায়গাটা ইম্পর্টেন্ট, যে করাপশন নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম, যে স্ট্যান্ডঅ্যালোন যদি বলেন করাপশন কখনো গাইডিং ফ্যাক্টর হয় না একটা ইলেকশনে, অনেকগুলো জিনিসের সাথে মেলে। যখন আপনি পেট্রোল ডিজেলের যে ডেটা দেখালেন যে তাতে মানুষের যে আনরেস্ট ফুটে উঠলো, সেখানে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলটাকে ইস্যু মনে করছেন যত লোক মনে করছেন যে সত্যি সত্যি, এরপরে দাঁড়িয়ে যে রাফায়েল একটা দুর্নীতি এবং এটা একটা ইস্যু, যত লোক মনে করছেন যে সিবিআইকে নিজের মতো করে ব্যবহার করতে চাইছেন সরকার, এই সবটা যদি এক সুতোয় গাঁঠেন, শবরীমালা মন্দিরে মেয়েদের ঢোকা, রাম মন্দির বানানো গায়ের জোরে, রাফায়েলের মতো দুর্নীতি, সিবিআইয়ের মতো প্রতিষ্ঠান ভেঙে দেওয়া, আরবিআইকে তুলে দেওয়া, সবগুলো যদি যোগ করেন তাহলে কিন্তু তার নিট ফল দাঁড়াচ্ছে এনডিএ কে আমরা আর ভোট দিতে চাই না, যেটা আপনার লাস্ট ডেটা 31% বলেছে। কিছুতেই এনডিএ কে ভোট দেব না। আপনার স্থানীয় নেতারা যা বলছেন, যা অবস্থান রাহুল গান্ধী টুইটের সঙ্গে মিলছে। আমি এবার একটা কথা বলি আপনাকে, সাংসদ হিসেবে একটা দল যারা সরকার চালাচ্ছে তাদের সভাপতি বলছেন যে সুপ্রিম কোর্ট এমন রায় দিক যে রায়টা মানুষ বলবৎ করতে পারবে, সেই আইনটাকে কার্যকরী করতে পারবে। আমি এক মিনিট, আমি বলিনি আকাশ কুসুমের কথা বলিনি আমি ভাই। সুপ্রিম কোর্টকে যারা সরকার চালাচ্ছে, এটা আমরা বিরোধী যারা আছি তারা অনেক কথাই বলতে পারতাম, যারা সরকার চালাচ্ছে যিনি সাংসদ তিনি এই কথা বলছেন। আপনি ভাবুন 3 তালাকের ঘটনায় সুপ্রিম কোর্ট যা বলেছে, আমি অমিত শাহ দোষ দেখব আর কেরল কংগ্রেস যারা হুবহু কেরল বিজেপির মতো কথা বলছে, আমি আসছি আপনি যা বলছেন। এবার আবার এই শবরীমালার ক্ষেত্রে আমি আলাদা সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্তটা একটা, সেটা হচ্ছে কংগ্রেস মনে করে দেশের ডেভেলপমেন্ট কিছু হয়নি, সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আপনি বলুন তো আমাদের এখানে কোন মন্দির, কোথাও তো বাধা নেই, কিন্তু যারা ঋতুমতী তারা কি সেই মন্দিরে পুজো দিতে যান? সেদিন তারা যান না, তারা যান না। কিন্তু ওই প্রশ্নটা পিতৃতান্ত্রিক প্রশ্ন, ওইটা না আমি বলিনি, ওই জায়গাতে আমি বলতে পারছো না। আরে আমি শেষ পর্যন্ত আমি বলি ওই মহিলাদের ইনইকুয়ালিটি প্রশ্নটাকেই তুমি কি বলি না? আপনার নাম ভালো জাস্তি ভাই কি মুশকিল কেরল কংগ্রেস করছে। আরে ভাই আমি বলি অদ্ভুত ওরা, আপনি সব জানেন, এটা কিন্তু আমি সব জানি। বলুন আছেন কি বলতে দিন, আরে বলতে যান, আমার কথা বলার আছে। আমার প্রশ্ন সেটা হচ্ছে কেরল কংগ্রেস, আমার মনে হয়েছে কেরল কংগ্রেস কিন্তু বারে বারে এটাই বলতে চেয়েছে, এবং রাহুল গান্ধী পুরো একদম তার টুইট তো আপনারা দেখেছেন সবাই। লোকাল কংগ্রেসের 5টা নেতা কি বললেন, তার সঙ্গে কিন্তু সর্বভারতীয় কংগ্রেসের আপনি দেখান কেরল কংগ্রেসের রাজ্য সভাপতি কি বলেছে, আপনি দেখান তো আমার। আমি তো বলছি পুরো ডেটা একের পর এক নেতা কিভাবে রাহুল গান্ধী না, এটা ঠিক, রাহুল গান্ধী বলেছেন যে কেরল কংগ্রেসের যে মত সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমি বলছি তো ভেঙে দেওয়া উচিত। কি বলেছেন আমায় একটা কথা বলুন, বিপুল পার্থক্য আছে, আজকে হাইকমান্ডের রাস্তা কমে গেল কেন? আজকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অমিত শাহ টুইটের বিরুদ্ধে মত করতে হবে। আচ্ছা বেশ, আমার পরবর্তী পর্যায়ে যেতে হবে। আপনি একটা অবস্থা দেখুন, উল্টো দিকে কংগ্রেস দেখলেন তো আপনি, এবার বিজেপির অবস্থান দেখুন। যারা 3 তালাক নিয়ে এত সরব, প্রায় মনে করছে যে বৈপ্লবিক কাজ করেছে, তারাই মহিলাদের অবস্থান কেরালার প্রশ্নে পিছিয়ে আসছে, বরঞ্চ উল্টো অবস্থান নিচ্ছে। মানে এই যে দ্বিচারিতা,
মানে রাজনীতির এই দ্বিচারিতার থেকে মুক্তি রাম আমাদের মন্দির নেই। হয়ে যাবে শবরীমালাকে নিয়ে আমি কিন্তু আমার কথাটা বলতে পারলাম না একটু আমি ওইখানে রায়টাকে ব্যবহার করা হচ্ছে। আমার প্রশ্ন, দুটো তিনটে লোক বা চারটে লোক, আপনি যে বলছেন কেরল কংগ্রেসকে ভেঙে দেওয়া উচিত, আপনাকে আমি আজ একটা কথা বলি, আমাদের লোককে বুঝে আমাদের সর্বভারতীয় স্ট্যান্ড যে তাতে মোটিভেট করা দরকার এবং সেটাই আমরা করছি। কিন্তু আমরা কোন সময় উল্টো সিদ্ধান্ত হলে সেই কংগ্রেস না এটা নিয়ে বিভিন্ন মত থাকে। শুনেন সুমন বাবু, এটা নিয়ে আপনি আমার একটা কথা বলুন শুভঙ্কর বাবু, কংগ্রেসও করব, রাহুল গান্ধী যা বলছে তার উল্টো কথা বলবো, পাবলিকলি বলবো, বিজেপির কথা বলবো। না সেখানকার মানুষ যা বলছে, আমার কথা সমাজ ধরে মোটিভেট করবেন। শুনেন সেখানকার মানুষ যা বলছে সেই মাত্রা তো সব কংগ্রেসই আসল কথাটা বলি আমি, খারাপ লাগবে শুনতে। আসল হচ্ছে আমি গাছে খাবো, আমি তলারে ঘুরবো, আমি প্রগতিশীল সাজবো, আমার আরবান টিজির কাছে আমি প্রগতিশীল, মহিলাদের কাছে আমি প্রগতিশীল, আর আমার দলের স্থানীয় নেতারা তারা গাছের নিচেরটাও ঘুরবে, তারা বিজেপির সঙ্গে এক কথা বলবে। রিভিউ পিটিশন এবং বিজেপির অবস্থান তিনটি একই জায়গায় আছে, একই জায়গায় আছে। আমি পরবর্তী জায়গায় যাবো। একটু আগে সুমন বাবু বলছিলেন হ্রাসের কথা, অনেকে বলছেন যে সিবিআই এবং আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই সংস্থাগুলোর ওপরও হ্রাস, নিয়ন্ত্রণের হ্রাস একেবারে দৃঢ় করে ধরার চেষ্টা করছে এই সরকার। কি অভিযোগ, কোথায় বিতর্ক? গত ৩-৪ দিন ধরে যে বিতর্ক আমাদের সামনে এসেছে, সংবাদ মাধ্যমে উঠে এসেছে, বারবার আমরা দেখিয়েছি, এক ঝলকে দেখাবো। সিবিআইয়ের পর আরবিআই, ফের দেশের গুরুত্বপূর্ণ সংস্থার কাজে নাক গলানোর অভিযোগ উঠল মোদী সরকারের বিরুদ্ধে। কয়েকদিন আগেই অন্য একটি প্রসঙ্গ টেনে ঘুরিয়ে সর্বোচ্চ ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে মুখ খোলেন আরবিআইয়ের ডেপুটি গভর্নর বিরল আচার্য। তিনি বলেন, কোনো কেন্দ্রীয় ব্যাংকের কাজকর্মে হস্তক্ষেপের চেষ্টা ভবিষ্যতের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক হতে পারে। এরপর সবাইকে চমকে দিয়ে আরবিআইয়ের সমালোচনায় সরব হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজোড়া আর্থিক বিপর্যয়ের পর 2008 থেকে 2014 পর্যন্ত অর্থনীতিকে কৃত্রিমভাবে চালাতে ব্যাংকগুলির দরজা খুলে দিতে বলা হয়েছিল এবং যথেচ্ছ হারে ঋণ দেওয়া হয়েছিল, আর এই সময় কেন্দ্রীয় ব্যাংক অন্যদিকে চোখ ঘুরিয়েছিল। সূত্রের খবর, 7 নম্বর ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে এ পর্যন্ত 3টি চিঠি মারফত পরামর্শের মোড়কে নির্দেশ পাঠিয়েছে। কিন্তু কি রয়েছে আরবিআই আইনের 7 নম্বর ধারায়? সেখানে বলা হয়েছে, জনস্বার্থ জড়িত এমন বিষয়ে প্রয়োজনে সময়ে সময়ে গভর্নরের সঙ্গে আলোচনা করে কেন্দ্র রিজার্ভ ব্যাংকে পরামর্শ দিতে পারে। সেকশন 7 যেটা আছে আরবিআই অ্যাক্টে, এটা একটা আপৎকালীন ব্যবস্থা। হ্যাঁ, এটার প্রয়োগ না হওয়াটাই বাঞ্ছনীয়। এটা খুব সাংঘাতিক কোনো একটা ঘটনা ঘটে গেছে যেখানে আরবিআই এমন কিছু করে ফেলেছে যেটা দেশের পক্ষে মারাত্মক বিপজ্জনক। তখন সরকার, নির্বাচিত সরকার, যে সরকার তখন থাকবে, তারা সেখানে হস্তক্ষেপ করতে পারবে, নির্দেশ দিতে পারবে। আইন থাকলেও স্বাধীনতার পর থেকে কোনোদিন কোনো সরকারই এই আইন প্রয়োগ করে রিজার্ভ ব্যাংকের কাজে হস্তক্ষেপ করেনি। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, 1991, 1997, 2008 কিংবা 2013 আমরা কখনো আরবিআই আইনের 7 নম্বর ধারার প্রয়োগ করিনি। এখন কেন এই ধারা প্রয়োগ করার পরিস্থিতি তৈরি হলো? সরকার অর্থনীতি নিয়ে আসল তথ্য গোপন করছে। সিবিআই এর পর রিজার্ভ ব্যাংকের কাজে মোদী সরকারের হস্তক্ষেপের অভিযোগ ঝড় তোলার পরই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে নামে অর্থমন্ত্রক। বিবৃতি জারি করে অর্থমন্ত্রক জানিয়েছে, আরবিআই আইনের অধীনে সর্বোচ্চ ব্যাংকের স্বশাসন থাকাটা জরুরি এবং এটা প্রশাসনিক প্রয়োজনীয়তা। ভারত সরকারও বিষয়টিকে সম্মান করে, কিন্তু অর্থমন্ত্রকের এই সাফাইয়ে খুশি নয় বিরোধীরা। বিজেপি সরকারের যারা বিরুদ্ধে, তাদেরকে বিভিন্ন সংস্থাকে একেবারে কুক্ষিগত করে তারা কাজে লাগাচ্ছে। কখনো সিবিআই, কখনো আরবিআই, কখনো অন্য প্রতিষ্ঠান। এটা তাদের রাজনৈতিক একটা কর্মকাণ্ডের মধ্যে তারা নিয়ে এসছে, দেশকে ধ্বংস করছে। মোদী সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাংকের সংঘাতের জল্পনা নেপথ্যে অন্য কারণ আছে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে, অনাদায়ী ঋণের বোঝায় দুর্বল সরকারি ব্যাংকগুলির ঋণ বিলিতে হ্রাস টেনেছে আরবিআই। নির্দেশ দিয়েছে, শিল্প সংস্থাগুলি একদিনের জন্য ঋণ শোধে খেলাপ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সূত্রের দাবি, আরবিআই এর এই কড়া ভূমিকাকে ভালোভাবে নেয়নি মোদী সরকার। যে পাপগুলো করেছে, ডিমনিটাইজেশন বলুন আর বলুন, এই যে অ্যাট র্যান্ডম লোন, নীরব মোদী বলুন, মেহুল চস্কি বলুন, বিজয় মালিয়া বলুন, এদেরকে প্রোটেক্ট করার জন্যে আজকে রিজার্ভ ব্যাংকের গলা টিপে নিজেদের কুক্ষিগত করতে চাইছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কাজের খোঁজখবর নেওয়া সরকারের নৈতিক কর্তব্য,
সে কর্তব্য সরকার পালন করেছে। অহেতুক কোনো ইস্যু না পেয়ে একটা নন ইস্যুকে ইস্যু করে বাজার মাত করতে চাইছে কিছু লোক। এই পরিস্থিতিতে আবার আরএসএস পন্থী সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চের সহ আহ্বায়ক অশ্বিনী মহাজন আরবিআইয়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার ধারণা পশ্চিমী, ভারতেও সব সম্ভব নয়। উন্নয়নশীল দেশে সরকারের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয় রিজার্ভ ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংকদের। আরবিআই গভর্নর না পারলে সরে যান। এই প্রেক্ষাপটে আগামী 19শে নভেম্বর মুম্বাইয়ে বৈঠকে বসছে আরবিআইয়ের সেন্ট্রাল বোর্ড, যার মাথায় আরবিআই গভর্নর উর্জিত পটেল। এবিপি আনন্দ। আমি অভিরূপদার কাছে যাব। অভিরূপদা, যখন বিমুদ্রাকরণের সিদ্ধান্ত হলো, আপনি এই স্টুডিওতে বারবার এই স্টুডিওতে প্রশ্ন উঠেছিল যে রিজার্ভ ব্যাংকের গভর্নর, ডিমনিটাইজেশন ভারতবর্ষে প্রথমবার হয়নি, বারবার সেটা আমরা দেখেছি রিজার্ভ ব্যাংকের গভর্নর ঘোষণা করেন। প্রধানমন্ত্রী কেন ঘোষণা করবেন? গোটা দেশ এই প্রশ্ন তুলেছিল, উর্জিত প্যাটেল কিছু বলেননি। সেই আরবিআইয়ের 83 বছরের ইতিহাসে যা কখনো হয়নি, যে আইনের ধারা কেউ মনে করেনি কোনো সরকার যে প্রয়োগ করা প্রয়োজন হয়েছে, আরবিআই অ্যাক্টে সেই 7 নম্বর ধারা, এবং যাতে আরবিআইয়ের স্বাধিকারে একেবারে সরাসরি হস্তক্ষেপ, কার্যত সরকারের তল্পিবাহক একটা সংস্থায় পরিণত করার চেষ্টা বলা হচ্ছে। উর্জিত প্যাটেল পদত্যাগ করলেন কি করলেন না, করবেন নাকি থেকে যাবেন পদে অসম্মান সহ্য করে, আমার জানার দরকার নেই, সেটা আমার প্রায়োরিটিও নয়, কিন্তু একটা সাংবিধানিক সংস্থার সরাসরি হস্তক্ষেপ। হ্যাঁ, আসলে দুটো কারণে আরবিআই এর অটোনমিটা দরকার। একটা তো জেনারেল একটা চেকস অ্যান্ড ব্যালেন্স দরকার, একটা ইনস্টিটিউশন থাকা দরকার যে সরকার ভুল করলে ভুলটা বুঝিয়ে দেবে যে এটা মানে ঠিক পথ নয়। কিন্তু সেটা ছাড়াও যে কোনো সরকারি ক্ষমতায় থাকুক, তাদের দৃষ্টিভঙ্গিটা স্বল্প মেয়াদী, অর্থাৎ 5 বছর পরে কি হবে এটা নিয়ে তাদের বিরাট মাথা ব্যথা, একটা ভোট, একটা নির্বাচন তাদের ফেস করতে হয়। সেখানে আরবিআইয়ের একটা কন্টিনিউইটি আছে, একটা ধারাবাহিকতা আছে। আরবিআইয়ের মতো সংস্থা তারা দীর্ঘমেয়াদে আমাদের ইকোনমির জন্য কোনটা ভালো সেটা ঠিক করে। এখন এই স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদীর মধ্যে একটা বিরোধ থাকতেই পারে। যেমন এই যে সামনেই তো ইলেকশন, আমরা জানি এই ব্যাংক লোনগুলোকে যদি এখন একটু শক্ত করে দেওয়া হয়, শিথিল না করা হয়, তাহলে অনেকে হয়তো অসন্তুষ্ট হতে পারেন। বড় যারা ঋণ নেন একদম, তারা ইলেকশন, আমরা জানি ব্যাংক লোনের যারা ঋণ খেলাপি তাদের মধ্যে বড় শিল্পপতি বেশি, কোন ছোট এবং মাঝারি শিল্পপতি নগণ্য। তারা হয়তো বলবেন আমরা তাহলে ইলেকশন ফাইন্যান্স করবো না, একদম, তাহলে কি করে ইলেকশন চলবে? হ্যাঁ, অর্থাৎ এই সময়টা একটু শিথিল করার দরকার। এছাড়াও ধরুন সরকারের যেটা ঘাটতি সেটা কিন্তু বেড়েই চলেছে, সরকার ঘাটতি কমাতে পারেননি খুব একটা। এবার সরকার চাইবে এই ঘাটতিটা রিজার্ভ ব্যাংক মনিটাইজ করুক, অর্থাৎ টাকা ছাপিয়ে এই ঘাটতিটা মেটানো হোক। কিন্তু টাকা ছাপালে তো আমাদের মূল্যবৃদ্ধি হবে, এবং আরবিআই এর মানে অন্যতম ভূমিকা হচ্ছে মূল্যবৃদ্ধিতে হ্রাস টানা। এখন সেই কাজটা যদি আরবিআই করে, সরকারের তো স্বল্পমেয়াদী যে স্বার্থ সেটাতে ঘা লাগতেই পারে। কিন্তু যেটা বলার কথা, এই স্বার্থের যে সংঘাত এটা তো আগেও ছিল, অন্য দেশেও আছে, সব জায়গাতেই আছে, কিন্তু এই ভয়ঙ্কর ভাবে ইন্টারভিউ করাটা আমরা আগে কখনো পাইনি। আরবিআই অ্যাক্টের 7 নম্বর ধারা আমায় প্রয়োগ করার চিন্তাই কেউ করতেন না। 7 নম্বর ধারা যেটা গৌতম বলল যে খুব এক্সট্রিম কেসে হয়তো প্রয়োগ করা যেতে পারে, সেরকম এক্সট্রিম কেস তো কিছুই হয়নি। অতএব এই যে ইন্টারভেনশন, এইটা কিন্তু সমস্ত দেশের পক্ষে ভয়ঙ্কর ভয়। আমি বলছি এই ইন্টারভেনশনটা আপনি শুধু আরবিআই মানে আইসোলেটলি আপনি যদি দেখেন ভুল হবে। আপনি বলছেন সিবিআই, আরবিআই, সিবিসি, প্রতিষ্ঠানের যদি ইন্টারভেনশন সবগুলো একই সূত্রে বাঁধে, সিবিআই থেকে শুরু করে মানে ইনভেস্টিগেটিং সমস্ত এজেন্সিগুলোর দিকে তাকান যদি আপনি, এবং আমি আপনাকে খুব সিরিয়াসলি বলছি, পার্লামেন্টারি ডেমোক্রেসির পার্লামেন্টের দিকে তাকান যদি আপনি, তার প্রসিডিউরাল ম্যাটার দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান যেগুলো ডেমোক্রেসির মানে বেসিক ফ্রেমওয়ার্ক আমরা বলি, সেগুলো কোনো না কোনোভাবে কিন্তু ডিক্লাইন হচ্ছে বা তাদের হস্তক্ষেপ হচ্ছে। আবার এটাও ইন্টারেস্টিং আমার কাছে, আমি যেহেতু কেন্দ্র রাজ্য দুটোই চর্চার মধ্যে রাখি, এটা এমন নয় যে নরেন্দ্র মোদী একা করছে। সারা ভারতবর্ষে রাজ্যভিত্তিক যদি দেখেন, স্টেট ইলেকশন কমিশন ডিক্লাইন পজিশনে আছে, মানে রাজ্যের মানবাধিকার কমিশন ডিক্লাইন পজিশনে আছে, উইমেন কমিশন ডিক্লাইন পজিশনে আছে। মানে রাজ্যের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কি খুব বেশি অটোনমি ভোগ করছে? না,
মানে সামগ্রিকভাবে অটোনমিক জায়গাটাই কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে কেন্দ্র বা রাজ্যের। অভিরুদ্ধা যেটা বললেন, আমার মনে হয় আমি শুধু শুভঙ্কর বাবু বলছেন, আমি একটা ফিগার দিতে চাইবো, সেটা হচ্ছে অনাদায়ী ঋণ ক্ষেত্রে আপনি যদি 2009 থেকে 2014 অবধি ধরেন, যেটা ছিল 2.5 লক্ষ কোটি, সেটা 8.5 লক্ষ কোটিতে পৌঁছে গেল আপনাদের পুরো। আমি যদি ইউপিএ 10 ইয়ারে, হ্যাঁ আপনাকে আজ একটা কথা আমি বলি, আপনাদের এইখানে তো আলোচনা হয়, সমস্ত কিছু হয়, আচ্ছা 44টা কংগ্রেস পেলো কেন? আপনারাই তো আলোচনা করে বলেছেন কংগ্রেস অনেক ভুল করেছে, আমি স্বীকার করে নিলাম কংগ্রেস সব ভুল করেছে, তাই 44টা পার্লামেন্টে আসে না, দেশের 100 লক্ষ কোটি টাকা যাদের দিয়েছেন যে ধারগুলো ফেরত আছে, আমি বলুন 44টা পেল, ভাই পালিয়ে যাওয়ার রাস্তাটা কে করে দিল? অর্থনৈতিক জরুরি অবস্থাটা কারা সূচনা করছেন? আচ্ছা দিনের কথা যারা বলেন, রাতের অন্ধকারে তারা ডিমনিটাইজেশন, আমি চোরগুলোকে পালিয়ে যাওয়ার রাস্তা কে করে দিল? ভিসা কে দিল? আমাকে তাকে বলুন। সরকারের দেশে থাকবে না, সবাই জানে, চোর পালিয়ে যাবে, কাকে আপনারা সবাই ভাড়া নেবে, আপনারা খবর আসলে চোর ফিরে আসবে, মোদি সিন্ডিকেট, এসে আবার টাকা নেবে, বিজেপিরা বলে তো পশ্চিমবঙ্গের সিন্ডিকেট, সারা ভারতবর্ষে মোদি সিন্ডিকেট, মোদি সিন্ডিকেট ভারতবর্ষে জরুরি অবস্থা চালু করে দিয়েছে, অর্থনৈতিক দিক থেকে সবাই জানে গেছে, মোদি সিন্ডিকেট সারা ভারতবর্ষে ভারতের প্রধানমন্ত্রীর নাম ছিল ইন্দিরা গান্ধী, আরে ছাড়ুন, নরেন্দ্র মোদি ছিল না, আজকে জরুরি অবস্থা আপনারা করছেন, কংগ্রেসের আমলে আরবিআই অটোনমি ধ্বংস হয়েছে, ইচ্ছে মতো অভিরূপ বাবু বললেন, কিন্তু বাস্তব স্থিতি হচ্ছে ভারত সরকারের নির্দেশেই আরবিআই নোট ছাপিয়েছে ইন্দিরা গান্ধীর সময় থেকে, এটা একটা বাস্তব স্থিতি। আজকের দিনে দিনের পর দিন বলে তো এটা জাস্টিফাই করে, আমি জাস্টিফাই করছি না, আচ্ছা ধরুন আমি জাস্টিফাই করছি না, নির্দেশই এমার্জেন্সি জারি করেছেন, বাস্তব অবস্থা হচ্ছে যে আরবিআই কে দুর্বল করেছে কংগ্রেস পার্টি, যে যারা বলেছিল দুর্বলতার সুযোগ আপনি নেবেন কেন? যে বলেছিলেন না খাউন্ডি ওনারা ভোট দিয়েছেন, এই লোকগুলো চৌকিদার পালিয়ে গেছে, চৌকিদার রাফাল। আচ্ছা বেশ, একটা ছোট্ট বিরতির পর এই রাজ্যের মানুষের কাছে কিছু প্রশ্ন নিয়ে গেছিলাম আমরা, সেইটা দেখাবো, এবং অবশ্যই দ্য বিগ পিকচার, এই মুহূর্তে ভোট হলে কোন জোট কোন দল কটা আসন পাবে, কত শতাংশ ভোট পাবে, তাও দেখাবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকো। এবার আসবো রাজ্যের প্রশ্নে। প্রথমেই ব্রিজ বিপর্যয়, দেখব কি প্রশ্ন ছিল। রাজ্যে একের পর এক ব্রিজ বিপর্যয়ের কারণ কি বলেছেন আপনারা, দেখাবো। রক্ষণাবেক্ষণে প্রশাসনিক গাফিলতিকে দায়ী করেছেন 53% মানুষ। দুর্ঘটনা ঘটতেই পারে এমনটা মনে করছেন 16% মানুষ। সিন্ডিকেট রাজকে দায়ী করেছেন 16% মানুষ। জানি না বা বলতে পারবো না বলেছেন 14% মানুষ। পরের প্রশ্ন ছিল ইসলামপুরে ছাত্র খুন নিয়ে। ইসলামপুরে ছাত্র খুনের দায় কার, দেখব কাকে দায়ী করেছেন আপনারা। পুলিশকে দায়ী করেছেন 37% মানুষ। বিজেপি বা আরএসএস কে দায়ী করেছেন 21% মানুষ। অন্যান্য কারণের কথা বলেছেন 20% মানুষ। জানি না বা বলতে পারবো না বলেছেন 23% মানুষ। পরের প্রশ্ন ছিল, আপনারা জানেন 28 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুজো অনুদান হিসেবে সমস্ত পূজা কমিটিকে দিয়েছে, প্রত্যেক পূজা কমিটিকে 10,000 করে। আমাদের প্রশ্ন ছিল, পূজা কমিটিগুলোকে অনুদান দেওয়ার সরকারি সিদ্ধান্ত কি সঠিক, দেখব কি বলেছেন আপনারা। অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা মনে করেছেন 37% মানুষ। না, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল, এমনটা মনে করেছেন বিপুল সংখ্যক মানুষ, 58% মানুষ। জানি না বা বলতে পারবো না বলেছেন 6% মানুষ। পরের প্রশ্ন ছিল, বাগরি মার্কেট ও মেডিকেল কলেজের অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণটা কি, দেখব কি বলছেন আপনারা। রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন 42% মানুষ। প্রশাসনিক নজরদারির অভাব, এমনটা মনে করছেন 23% মানুষ। অন্যান্য কারণকে দায়ী করেছেন 16% মানুষ। জানি না বা বলতে পারবো না বলেছেন 19% মানুষ। আসবো এরপর ডেঙ্গি প্রসঙ্গে। রাজ্য সরকার কি ডেঙ্গির প্রকোপ চাপা দেওয়ার চেষ্টা করছে? বিরোধীদের বহুদিনের অভিযোগ, সেটাকেই প্রশ্নের আকারে তুলে ধরেছি আমরা। কি বলেছেন আপনারা, দেখাবো। হ্যাঁ, ডেঙ্গির প্রকোপ রাজ্য সরকার চাপা দেওয়ার চেষ্টা করছে, এমনটা মনে করছেন 51% মানুষ। না, রাজ্য সরকার চাপা দেওয়ার কোনো চেষ্টা করছে না তথ্য, এমনটা মনে করছেন 41% মানুষ। জানি না বা বলতে পারবো না বলছেন 7% মানুষ।
পরের প্রশ্ন, রাজ্যের মানুষের কাছে পেট্রোলিয়াম পণ্য নিয়ে পেট্রোপণ্যের দাম বাড়ছে, টাকার দাম তলানিতে, এর জন্য দায়ী কে? দেখব কি বলেছেন এ রাজ্যের মানুষ। মোদী সরকারের নীতিকে দায়ী করেছেন বিপুল সংখ্যক মানুষ, 57% মানুষ। আন্তর্জাতিক পরিস্থিতি অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়াকে দায়ী করেছেন 17% মানুষ। তেল কোম্পানিগুলিকে দায়ী করেছেন 10% মানুষ। অন্যান্য কারণ বলেছেন 7% মানুষ। জানি না, বলতে পারবো না বলেছেন 9% মানুষ। পরের প্রশ্ন রাজনীতি থেকে, বিজেপির রথযাত্রা এবং ধর্মীয় রাজনীতি কি বাংলায় প্রভাব ফেলছে? কি বলেছেন আপনারা? বাংলায় অবশ্যই প্রভাব ফেলছে এমনটা মনে করছেন 37% মানুষ। কোনো প্রভাব ফেলছে না মনে করছেন 45% মানুষ। জানি না বা বলতে পারবো না বলছেন 18% মানুষ। আমি আলোচনায় আসবো। সুমনবাবু, একটা জিনিস কিন্তু লক্ষণীয়, সেটা হচ্ছে যে ব্রিজ বিপর্যয়ের জন্য 53% মানুষ প্রশাসনের রক্ষণাবেক্ষণকে দায়ী করছেন, গাফিলতির কথা বলছেন, রেলের দায়টায় ভাবছেন না। 58% মানুষ কিন্তু দুর্গাপুজোয় এই 28 কোটি টাকার অনুদান, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে আর্থিক অবস্থা ভালো নয়, প্রবল বিপুল অংশ টাকা ঋণে বেরিয়ে যাচ্ছে, কেন্দ্র সরকারকে ঋণ মেটানোর টাকা, সেইখানে না দিলেও হতো। ডেঙ্গি চাপার চেষ্টা করছেন 51% মানুষ, এরকম বলছে। না দেখুন, মানে ব্যাপার হচ্ছে যে তারপরে আপনি যে মানে পশ্চিমবঙ্গের মানুষ কোনগুলোকে গুরুত্ব দেবেন সেই জায়গাগুলো কিন্তু ভাবার দরকার আছে। আপনি এরই তো একটা প্রতিফলন ভোটের রাজনীতিতে হয়, মানে মানুষ কাকে ভোট দেবে না দেবে সেটার ভিত্তিতে এগুলো নির্ভর করে। যেমন ধরুন পাঞ্জাবে যে রেলের অ্যাক্সিডেন্ট হলো, সেই রেলের অ্যাক্সিডেন্টের দাঁড় রেলের ওপর, তাহলে রেলের সেই প্রভাবও নরেন্দ্র মোদীর নির্বাচনের ক্ষেত্রে পড়তে পারে, তাহলে একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আমি খুব বলছি যে আপনি দেখবেন যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির ক্ষেত্রে যে রায়টা পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে সেটা অনেক বেশি মানুষকে টাচ করেছে, অনেক বেশি মানুষের কাছে সেটা মানে তাকে মানুষের কাছে গেছে ব্যাপারটা। বা ধরুন এই যে রথযাত্রার মাধ্যমে পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, এর যে বিরোধিতা, এই বিরোধিতাটা কিন্তু অনেক বেশি করে করা হয়েছে। আমি কথা বলছি যে ভারতবর্ষের মানুষ তো লোকসভা নির্বাচনে ভোট দেবেন, তারা কিন্তু ভোট দেবেন ভারতবর্ষের কথা ভেবে। আগামী দিনে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ কাঠামোটা থাকবে কিনা, সংবিধান থাকবে কিনা, আগামী দিনে ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেগুলো বজায় থাকবে কিনা। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন, রাজ্যের ইস্যুগুলো থেকে রাজ্য সরকার কি কোনো শিক্ষা নেবে? রাজ্য সরকার কোনো দিক নির্দেশ অলরেডি শিক্ষা নিচ্ছে। ধরুন ডেঙ্গি নিয়ে মানে সুদ, মানে কোথায় সুদ, মানে পরিসংখ্যান চাপা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আমার জানা নেই, কারণ ডেঙ্গিতে মৃত্যু হলে তার খবর কিন্তু আমি টেলিভিশনে পাচ্ছি। তাহলে টেলিভিশনে পাচ্ছেন, সরকার যদি সেরকম নির্দেশ দেয় তাহলে এই খবরটা কিন্তু ওঠে না, কারণ ডেথ সার্টিফিকেটে যদি ডেঙ্গির উল্লেখ থাকে তাহলে এটা পরিষ্কার, এতে সরকারের তোমার এনি আমরা আগে বহু বিতর্ক করেছি। শান্তন বাবু, বেশি করে জনসচেতনতা গড়ার চেষ্টা করছে। তোমারই কেন্দ্র সরকারকে রিপোর্ট দেয়নি রাজ্য সরকার, বারবার চাওয়া সত্ত্বেও। আরে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট কি দেবে? কেন্দ্রীয় সরকারের রিপোর্টের গাফিলতিটাও তো মারাত্মক দেবে, কেন্দ্র সরকারকে দেবে না, তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে ধরুন যে আপনাদের যে আপনার যোগী আদিত্যনাথ সুপার সিএম, তিনি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে পরিচালনা করছেন? পশ্চিমবঙ্গ থেকে ভালো আছে, পশ্চিমবঙ্গ থেকে ভালো আছে। অন্য রাজ্যের কথা যদি বলেন শান্তন বাবু, আজকেই আমি দেখছিলাম যে মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুতে এবছর মারাই গেছে। ডেঙ্গিতে মারা যায়নি, সোয়াইন ফ্লু আরো মারাত্মক রোগ। 302 জন, ফিগারটা শুনুন, তারা 302 তথ্য সামলাচ্ছে না। আজকে ডেঙ্গিতে তথ্য এখানে প্রকাশ করা হচ্ছে না, মহারাষ্ট্রের তথ্য প্রকাশ করে বলছে 302 জন মারা গেছে বা 400 জন মারা গেছে। ওখানে বিরোধীরা অভিযোগ করছে না যে তথ্য দিচ্ছ না। আসল প্রবলেম হচ্ছে দেখুন, মানুষ মারা যেতে পারে, রোগ হতে পারে, কোনো সমস্যা হতে পারে, রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কেন তথ্য গোপন করবে? মহারাষ্ট্র তো এই অভিযোগ কংগ্রেস করছে না। সমস্যা তো থাকতেই পারে, সবকিছু বিজেপি সরকার আছে সব ঠিক হয়ে যাবে, সবাই সুস্থ থাকবেন এমন তো ভাবার কারণ নেই। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ এরা তথ্য গোপন করে। আমি একটা জিনিস বলবো, যে এক হচ্ছে যে আপনার এই সমীক্ষার রিপোর্টগুলো আমার মনে হয় যে সরকারের পক্ষেও যদি বলেন তার আত্মসমীক্ষার একটা ভিত্তি তৈরি করছে। আমি দুটো ইস্যু ধরবো এর মধ্যে থেকে। একটা হচ্ছে যে ব্রিজ বিপর্যয়, সেটা নিয়ে যেটা আছে তাতে আমি দেখলাম যে প্রশাসনিক গাফিলতি 53% লোক মনে করে যে হ্যাঁ ছিল, এবং সিন্ডিকেট, যেটা সেতু তৈরির ক্ষেত্রে স্থানীয় স্তরে যে বাধাটা উত্তরোত্তর বাড়ছে, তাহলে টোটাল 69% মানুষ কিন্তু গভর্নেন্সের প্রশ্নেই ব্রিজের এটা কিন্তু দায়ী করছে না। 69% না, জোরে হচ্ছে 87%। আগুনের ক্ষেত্রে বলে নিন, আগুনটা হচ্ছে যে এখানে মেডিকেল কলেজ এবং বাগরি মার্কেট, এই আগুনের ক্ষেত্রেও গাফিলতি 42 + 23 মানে 65% হচ্ছে যে তারা মনে করছেন যে গভর্নেন্স এবং তার মনিটরিং এই প্রবলেমের জন্যই তৈরি হচ্ছে।
আমি এই কারণে বলছি যে যদি এটা থেকেও আমরা কিছু না শেখার চেষ্টা করি, আমি বলছি যে সরকারের উচিত সামনে তো কোনো ভোট মাথায় রেখে নয়, অন্তত একটা ইন্ট্রোস্পেকশনের ডেটা, আমি সেখানে দাঁড়িয়ে যদি এই মনিটরিং সিস্টেমটাকে স্ট্রেনথেন না করি, সুপারভিশন, হেলথ মনিটরিং, আমি বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যে 6 বছর আগে জানান পাওয়া সত্ত্বেও আগুন লাগার পরও 6 বছর আগুন লাগার পরেও স্টিফেন হাউসে কোনো ব্যবস্থা নিলেন না। আমি বলছি যে মাঝেরহাটের ক্ষেত্রেও 1.5-2 বছর আগে জানা সত্ত্বেও আমরা ব্যবস্থা নিয়ে উঠতে পারছি না। দিস ইজ পুয়ার গভর্নেন্স। পুয়ার গভর্নেন্সের আরেকটা জায়গা হচ্ছে পুলিশের ভূমিকা। আমি দাঁড়িহাটে, ইসলামপুর, সেখানে 37% লোক মনে করছে, এখান থেকে বলছে আত্মসমীক্ষার উপাদান, পুলিশ সব ঠিক করে না। পুলিশ দাঁড়িয়ে আছে স্কুল প্রেমিসেসের মধ্যে আর বাচ্চা ছেলেরা গুলি খাচ্ছে। এটা যদি হয় আত্মসমীক্ষা এখান থেকে করবো না তো কিসের থেকে করবো? আমি তো বলছি এই ডেটাটা এখানেই কাজে লাগানো উচিত, এখানে তর্ক করে লাভ নেই। আমি বলছি যে এই তর্ক কোনো লাভ দেবে না। যদি তর্ক করতে হয় এগিয়ে যাওয়ার জন্য তর্ক করুন, তা না হলে রাজ্যের যে এই হাল, আমি বললাম পুজো অনুদান নিয়েও যদি এই কন্টেস্ট আমরা করতে যাই যে করেছি বেশ করেছি, মানুষ চাইছে না পুজো অনুদান, এর প্রায়োরিটি ঠিক করুন। না মানুষ চাইছে, এর থেকে বড় কথা সত্যি সত্যি আজকাল বড় পুজো কমিটিগুলো কি 10,000 টাকা আছে? কোনো তাদের এটা কোনো জেস্চারের প্রশ্ন নয়, এটা কোনো জেস্চারের প্রশ্ন নয়, অকারণে আমি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা কিন্তু সেভ লাইফ প্রকল্পের প্রচারের জন্য আপনি খবর নিয়ে দেখবেন। আরে পরে হোক আগে হোক, আলোচনা যখন হলো তখন বলা হলো কোন সেভ লাইফ প্রকল্পের জন্য সরকার করুক না, পরিকল্পনা করা এবং সেটাকে যদি প্রচার করা হয়। দুর্গাপূজা তো বড় উৎসব, আপনি যে প্রকল্পটার নাম বলেছেন আমার মনে হয় এই রাজ্যের সফল প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। কিন্তু আমি বলছি সরকার করবে, পুজো কমিটিগুলো 10,000 টাকা দিয়ে কি করবে? তরফ থেকে করা হয়েছে, টাকাটা পুলিশ করে দিয়ে গেছে। পুলিশ করুক, টপিক কাট করুক, সেই বাজেট সরাসরি টপিক কাট করুক, খালি করে ফলে এখানে কোনো রাজনীতি করানোর ব্যাপার নেই। কমিটি কেন করবে? সারা ফাড়ি করুক, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচার করা। আমার একটা কথা, 28 কোটি টাকা গেল তো। আমার প্রথমেই সরকারের কাছে এটা সেই সময়ও আমি বলেছি 28 কোটি নয়, যুদ্ধটা 30,000 কোটি টাকা। আরে ভাই আমি বলিনি, রাহুল গান্ধী আমি বলেন 30,000 কোটি টাকা, এখানে 28 কোটি টাকা কোনো সমস্যা যায় না। যেটা নিয়ে হচ্ছে আমার 28 কোটি টাকা, তো এখানে যদি একটা গ্রিলের ফ্যাক্টরি হতো, এখানে তো বেকার পশ্চিমবঙ্গেও আছে। আমি কেন্দ্রীয় কারা কি দোষ করছে আমার ব্যাপার নয়, সরকারের অভিমুখটা কি, সরকার কি চাইছেন। এই যে 10,000 টাকা পেলো, এখানে অনেক অর্থনীতি জুড়ে আছে এই পুজোর সঙ্গে, আমি মানে অস্বীকার করছি না। কিন্তু যদি দেখা যেত যে এইটা কোনো একটা প্রোডাক্টিভ ব্যাপারে এই টাকাটাকে ব্যয় করা যেত, এবং শুধু তাই নয়, নাগের বাজারের যে ইনসিডেন্ট হলো, তারপরের দিন মেডিকেল কলেজের ইনসিডেন্ট, সেখানে আমি ছিলাম। আমার একটা জিনিস মনে হয়েছে যে সরকার একটা ইনসিডেন্ট থেকে তো তাকে পরের ইনসিডেন্টটা যাতে না হয় তার ব্যবস্থা তো করতে হবে। এই জায়গায় সরকার একদম, আপনার যে এখানে পরিসংখ্যান এসছিল, আমি একদম তার সঙ্গে একমত। তার কারণ মানুষ তার জীবনটা নিয়ে যেভাবে অনুদানের মামলাটা হাইকোর্টের অধিকারের বাইরে নিয়ে আমি রাজ্যের ইস্যুতে আসার আগে দুটো কমেন্ট আছে। একটা হলো যে দেখুন, আপনি যে সমীক্ষার ফলগুলো আসছে, এই ফলগুলো কিন্তু ইলেকটোরাল পলিটিক্সকে যে খুব বেশি প্রভাবিত করে এবার ভাবা না একেবারেই না। এটা বেসিক্যালি ইনফ্যাক্ট আপনি লক্ষ্য করবেন এই প্রশ্নগুলোকে আমরা নির্বাচনের ফলাফলের বা সার্ভের সঙ্গে জুড়িনি। কারণ আপনি দেখবেন যে দুর্নীতি যে বিষয়টা, দুর্নীতি কখনো ইস্যু হয়েছে কখনো হয়নি। বোফোর্সের সময় ইস্যু হয়েছে, আবার সারদার সময় ইস্যু হয়নি। মন্ত্রীরা টাকা নিচ্ছে নারদাতে, সেই ছবি মানুষ ভোটের আগে দেখেছে, কোনো ইস্যু হয়নি। 2014 নির্বাচনে কংগ্রেসের দুর্নীতি কিন্তু ইস্যু হয়েছে। সেই কারণে আমি বলছি যে মানে সবসময় দুর্নীতির মতন ইস্যু, সেটাও ভোটের রাজনীতিতে ব্যবহার করতে হচ্ছে। রাফাল হবে, পর্যন্ত আছে কিনা আমি যেহেতু জাতীয় পর্যায়ে চলে এলো, একেবারে সরাসরি এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা আছেন তারা অধীর আগ্রহে যে ক্লাইম্যাক্সের তুঙ্গ মুহূর্তের অপেক্ষা করছেন, এবার সেটা দেখাবো। এই মুহূর্তে যদি দেশে লোকসভা ভোট হয়, কোন দল কত আসন পাবে এবং কোন দল কত শতাংশ ভোট পাবে, সরাসরি রাখবো। তারপরে ইফস এন্ড বাটসের প্রশ্নও আছে, তাও দেখাবো। এখনই লোকসভা ভোট হলে দেশে কার কটি আসন? এনডিএ জোট পাবে 300টি আসন, ইউপিএ জোট পেতে পারে 116টি আসন এবং অন্যান্যরা 127টি আসন। বিপুল ভাবে এগিয়ে আছে 300 এনডিএ জোট, তারপরে ইউপিএ 116টি আসন এবং অন্যান্যরা, এই সংখ্যাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমস্ত আঞ্চলিক দল ইউপিএ জোটের বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট, কার্যত দ্বিতীয় শক্তি হিসেবে এমার্জ করেছে। এনডিএ এবং ইউপিএর বাইরে যারা আছে 127। আরেকবার বলবো, এনডিএ জোট 300, ইউপিএ জোট 116 এবং বাইরে থাকা অন্যান্য দল 127টি আসন। এবার ভোটের শতাংশে যাব।
এখনই লোকসভা ভোট হলে কোন জোট কত শতাংশ ভোট পেতে পারে? এনডিএ জোট পেতে পারে 38% ভোট, ইউপিএ জোট পেতে পারে 26% ভোট, অন্যান্যরা 36% ভোট। দেখুন, হুবহু আসন সংখ্যার মতো একেবারে দ্বিতীয় শক্তি হিসেবে এই অন্যান্য উঠে এসেছে। ইউপিএ এবং এনডিএ জোটের বাইরে যে দলগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্টভাবে তাদের ভোটের পার্সেন্টেজ এবং আসন সংখ্যা দুটোই বিপুল। আবার বলছি, এনডিএ জোট পেতে পারে 38% ভোট, ইউপিএ জোট পেতে পারে 26% ভোট, অন্যান্যরা 36%। কংগ্রেস এবং বিজেপি 270টি আসন পেতে পারে, 300-র মধ্যে 270টি, অর্থাৎ এনডিএ জোটের মধ্যে এককভাবে বিজেপি পেতে পারে 270টি, একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ থাকছে না। এবং কংগ্রেস ইউপিএর 116 আপনাদের দেখিয়েছিলাম, সেখানে 89টি আসন পেতে পারে কংগ্রেস। গতবার 14 নির্বাচনের প্রায় দ্বিগুণ, কিন্তু বুঝতেই পাচ্ছেন বিজেপির আসনের থেকে কংগ্রেসের আসন অনেকটাই কম, 270 এবং 89। এরপর উত্তরপ্রদেশ, আপনারা জানেন মহাজোটের একটা সম্ভাবনা আছে। যদি উত্তরপ্রদেশে মহাজোট হয় তাহলে দেশে কার কটি আসন? এনডিএ জোট পেতে পারে 261টি আসন। বুঝতেই পাচ্ছেন 300 থেকে কমে যাচ্ছে মহাজোটে, যেহেতু অপোজিশন ইউনিটি ইন্ডেক্সটা ক্রমশ বেড়ে যাচ্ছে, সেখানে একেবারে 300 থেকে শতান চলে আসছে 261টিতে। ইউপিএ জোট পেতে পারে 119টি এবং অন্যান্যরা, আবার বলছি, দ্বিতীয় শক্তি হিসেবে এমার্জ করে আসছে এই অন্যান্যরা, যারা ইউপিএ এবং এনডিএ জোটের বাইরে। মহাজোট হলে রাতারাতি বেড়ে দাঁড়াচ্ছে 163টি। এবার প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ, নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী? আপনারা জানেন আমরা দফায় দফায় এই প্রশ্ন একের পর এক সমীক্ষায় রেখেছি আপনাদের সামনে, পাশাপাশি সেই সব সমীক্ষার ফলাফল দেখাবো। এবার 2017 সালে আমরা এই প্রশ্ন সমীক্ষায় রেখেছিলাম, তাতে নরেন্দ্র মোদীকে পছন্দ করেছিলেন 69% মানুষ, রাহুল গান্ধী অনেক কম 26% মানুষ। আমরা জানুয়ারি 2018 এই বছরের জানুয়ারি মাসে এই একই প্রশ্ন সমীক্ষায় রেখেছিলাম, তখন 66% লোক বলেছিলেন নরেন্দ্র মোদী পছন্দ, 28% রাহুল গান্ধী। সেপ্টেম্বরে যখন এই সমীক্ষায় একই প্রশ্ন আমরা রাখলাম, তখন 60% মানুষ বলেছিলেন নরেন্দ্র মোদীকে পছন্দ, 34% মানুষ বলেছিলেন রাহুল গান্ধী। অক্টোবর মাস, যেখানে 56% মানুষ বলছেন নরেন্দ্র মোদী এবং 36% মানুষ বলছেন রাহুল গান্ধীকে পছন্দ। অর্থাৎ নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যদিও রাহুল গান্ধীর থেকে অনেকটা বেশি, কার্যত দ্বিগুণের কাছাকাছি শতাংশের হিসেবে, কিন্তু নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সামান্য হলেও কমছে এবং রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে। কোনো সন্দেহ নেই এই পরপর সমীক্ষাগুলো রাখার ক্ষেত্রে। আর এবার আমি দেখব মহাজোটের, ওই যে বলছিলাম ইপস অ্যান্ড বাটস, রাজ্যগুলোর ক্ষেত্রে জোটের বিভিন্ন অঙ্ক দিয়ে গত সমীক্ষার মতো দ্বিতীয় পর্যায়ের মতো এবারও আমরা দেখেছি কি হলে কি হবে। সংখ্যা কি বলছে দেখুন। 2019 যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা। কে কার হাত ধরবে, কার ছাড়বে, তা নিয়ে চলছে আলাপ আলোচনা। বিজেপির সঙ্গ ছাড়ার পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৃহস্পতিবার দিল্লি এসে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। রাহুলের সঙ্গে চন্দ্রবাবুর বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ দুই দল অন্ধ্রপ্রদেশে জোট বাঁধলে বিজেপির মাথা ব্যথা বাড়তে পারে। আর একদা মোদীর বন্ধু চন্দ্রবাবু নাইডু বৃহস্পতিবার রাহুলের হাত ধরার পর যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারকে আক্রমণ করে বুঝিয়ে দিয়েছেন অতীত ভুলে কংগ্রেসের সঙ্গে তার নতুন ইনিংস শুরু হতে চলেছে। Some of you are having a doubt about our past. It is a democratic compulsion now. We have to join together to protect this country. Not only two parties, those who are all opposing BJP, we want to organize everybody. We wanted to bring in common platform. We want to chalk out a program for future. If you won't protect democracy and also institutions, you are all watching what is happening. I'm in politics for the last 40 years. Never I have witnessed this type of administration or demolishing the institutions one by one. রাফাল নিয়ে আক্রমণের ধারা জারি রেখে রাহুলও বুঝিয়ে দিয়েছেন কে প্রধানমন্ত্রী হবেন তা পরের বিষয়। আগে নাইডুর মতো অবিজেপি দলকে সঙ্গে নিয়ে মোদীকে হারানোই তার লক্ষ্য। Institutions that can investigate Rafale are being attacked, threatened. That is exactly what we are defending.
if there is a proper inquiry in Rafael, it will become very clear exactly what happened, where the money went, and who did the corruption. So that is something that I am pushing very aggressively, because I believe that the nation needs to know where the corruption in Rafael has taken place. And that sentiment is shared by all opposition leaders. শুধু রাহুলই নয়, শরদ পাওয়ার, ফারুক আব্দুল্লার মতো বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গেও এদিন বৈঠক করেন চন্দ্রবাবু। তারপর এক সুরে তাঁদের বক্তব্য দেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সবাইকে একজোট হতে হবে। We should try to invite non-BJP political party leaders to assess the situation and take some course. এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষাতেও ইঙ্গিত, বিরোধীরা জোট বাঁধলে মোদির কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে। এক্ষেত্রে 4টি রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এগুলি হলো উত্তরপ্রদেশ, যেখানে 80টি লোকসভার আসন, মহারাষ্ট্র, যেখানে 48টি লোকসভা আসন, অন্ধ্রপ্রদেশ, যেখানে 25টি আসন রয়েছে, এবং কর্ণাটক, যেখানে 28টি লোকসভার আসন। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে মায়াবতী, অখিলেশ, অজিত সিংহ, রাহুলের সঙ্গে হাত মেলালে কংগ্রেসের লাভ, বিজেপির ক্ষতি হওয়ার সম্ভাবনা। মহারাষ্ট্রে যদি কংগ্রেস, শরদ পাওয়ারের দল এনসিপির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ে এবং শিবসেনা বিজেপির সঙ্গে জোট না বেঁধে লড়াই করে, তাহলে বিজেপির ক্ষতির সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রাহুলের জোট হলে কংগ্রেসের লাভবান হওয়ার জোরালো সম্ভাবনা। তেমনি কর্ণাটকে জোট সরকার চালানোর পাশাপাশি লোকসভা ভোটে দেবেগৌড়ার সঙ্গে জোট বেঁধে লড়লেও রাহুলের লাভ এবং মোদির ক্ষতির জোরালো সম্ভাবনা বলে যৌথ সমীক্ষায় ইঙ্গিত। আর এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় ইঙ্গিত, ওপরের সমীকরণগুলি মিলে গেলে রাহুলের লাভ এবং মোদির ক্ষতির জোরালো সম্ভাবনা। সেক্ষেত্রে মোদির নেতৃত্বাধীন এনডিএ মাত্র 232টি আসন পেতে পারে, অর্থাৎ বিজেপির একার পক্ষে ম্যাজিক ফিগার 272 ছোঁয়া তো দূরের কথা, সার্বিকভাবে এনডিএর পক্ষেও তা সম্ভব হবে না। উল্টোদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ এক লাফে অনেকটা বেড়ে 204টি আসন পেতে পারে, অন্যান্য ঝুলিতে যেতে পারে 107টি আসন। তবে মুদ্রার অপর পিঠও রয়েছে। যদি উত্তরপ্রদেশে মায়াবতী একা লড়েন এবং মহারাষ্ট্রে শিবসেনা বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ে, তাহলে কিন্তু বিজেপির বিপুল লাভ এবং কংগ্রেসের ক্ষতির সম্ভাবনার ইঙ্গিত যৌথ সমীক্ষায়। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী এমনটা হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 306টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে মাত্র 108টি আসন, অন্যান্য ঝুলিতে যেতে পারে 129টি আসন। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, সমীক্ষার ফল অনুযায়ী 2019-এ মোদির ভাগ্য অনেকটাই নির্ভর করছে মায়াবতীর ওপর, কারণ দেশের সবচেয়ে বেশি লোকসভা আসন উত্তরপ্রদেশ থেকেই আসে। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে অখিলেশ, মায়াবতী এবং অজিত সিংহ একজোট হয়ে লড়লে তাদের মহাজোট পেতে পারে 44টি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ গতবারের 73টি আসন থেকে কমে পেতে পারে মাত্র 31টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে 5টি আসন। আর যদি অখিলেশ, মায়াবতী, অজিত সিংহের সঙ্গে রাহুলও হাত মেলান, তাহলে বিজেপির উদ্বেগ চরমে তুলে 80টির মধ্যে মহাজোট পেতে পারে 60টি আসন, এনডিএ পেতে পারে মাত্র 20টি আসন। কিন্তু মোদিকে এই সংকট থেকে উদ্ধার করতে পারেন মায়াবতী। তিনি যদি মহাজোটে না যান, অর্থাৎ এসপি, বিএসপি, আরএলডি এবং কংগ্রেস আলাদা আলাদা লড়ে, তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 70টি, মায়াবতীর দল 4টি, অখিলেশের সমাজবাদী পার্টি 4টি এবং কংগ্রেস মাত্র 2টি আসন পেতে পারে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্রেসের সঙ্গে জোট না করে চমকে দিয়েছেন মায়াবতী, যাতে বিজেপিরই লাভ হলো বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এবার লোকসভা ভোটেও মায়াবতী এমন কোনো চমক দেখান কিনা, তার উত্তর সময় দেবে। এবিপি আনন্দ। শান্তনবাবু, আমি ইফস অ্যান্ড বাটস, কি হলে কি হতো, কি হয়নি বলে কি হলো না, ওদিকে যেতে বলছি না, একেবারে সরাসরি, কারণ এখনো গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে যাবে, গ্যালন গ্যালন জল এবং অনেক রকম খেলা হবে, কিন্তু 282 আর হচ্ছে না। মহাজোট না হলেও এই সমীক্ষাকে যদি সত্যি ধরি, একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির থাকছে না। 2014-তেও আপনি অপিনিয়ন পোল তো ছেড়ে দিন, কোনো এক্সিট পোলও প্রায় বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেখায়নি। সমস্ত রাজনৈতিক দল জোট বাঁধুক, মহাজোট বাঁধুক, আমরা আমন্ত্রণ করছি। নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো দল থাকবে না, শুধু ভারতবর্ষের জনগণ থাকবেন। লড়াই হবে মহাজোট বনাম ভারতবর্ষের জনগণের। মহাজোট যদি হয় তাহলে তো এনডিএ ম্যাজিক ফিগারও পাচ্ছে না। সে তো আপনার অপিনিয়ন পোল বলছে। গতবার 2014 এবিপি আনন্দ বা এবিপি নিউজ আমাদের যে সিট দেখিয়েছিল, এক্সিট পোল এবং অপিনিয়ন পোল দুটোতেই তার থেকে আপনার অনেক বেশি পেয়েছি আমরা। এবারও আমরা দায়িত্ব নিয়ে আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে মহাজোটের সঙ্গে
জনগণের লড়াই, জনগণের যুদ্ধ, সেই যুদ্ধে জনগণের নেতা নরেন্দ্র মোদী জিতবেন। শুভঙ্কর বাবু, মহাজোট হোক বা না হোক, ইউপিএ কিন্তু এনডিএর ধারে কাছে নেই। দুটোর ক্ষেত্রে আমি বারবার যেটা উল্লেখ করছিলাম, আদার্স কার্যত ইউপিএ কিন্তু থার্ড ফোর্স হিসেবে আছে। মহাজোট যদি ধরি আমি, তাহলে 116 ইউপিএ, আদার্স 127, আর মহাজোট যদি হয়, না হলে সেটা, আর যদি হয় তাহলে ইউপিএ 119 হচ্ছে, অন্যরা 163। দেখুন, আমার 2004-এর নির্বাচনের কথা মনে পড়ে। সেই সময় আমি খুব আমাদের গুরুত্বপূর্ণ নেতাদের প্রচারে আমি ছিলাম। তখনও এইরকম আমরা যে একদম যাচ্ছাতেই হয়ে যাবে কংগ্রেসে, এরকম ভাবা হচ্ছিল। আমি এগুলো কোনোটাই যাচ্ছি না, কোনো সমীক্ষাতে যাচ্ছি না। যত দিন যাবে ভারতবর্ষের মানুষ, না না, যত দিন যাবে আমি যত দিন যাবে, এটাও ঠিক যে 44টা সিট পেয়েছিলেন, কোনো সমীক্ষা কংগ্রেসকে অত কম দেখায়। আমি বলছি 2014-র কথা তো আপনারা সবাই জানেন, ভারতবর্ষে কি ঘটেছে সব জানে। আমি বলছি যত দিন এগিয়ে আসবে এবং এই 5টা বিধানসভা নির্বাচন, তারপরে আপনি দেখবেন যে ভারতবর্ষের মানুষ কোনোভাবেই চৌকিদারকে আর পছন্দ করছে না। যেই রকম চৌকিদার আমাদের দরকার নেই, যে চৌকিদার রাতের বেলা ডিমনিটাইজেশন করে দেয়, রাতের বেলা তারা সিবিআই কে দেখে শেষ করে দেয়, যে চৌকিদার ভারতবর্ষে 30,000 কোটি টাকা ভারতবর্ষের গরিব মানুষের টাকা ব্যবসায়ীকে দিয়ে দেয়, এখান থেকে মেহুল চোকসি আর আমি বিশ্বনাথবাবুর কাছে যাব। সরকারের বিরুদ্ধে রায় দেবে। আজকে যদি আপনি সকাল থেকে মানে জাতীয় রাজনীতির ছবিটা দেখেন, আপনার মনে হবে যে বোধহয় 1 মাসের মধ্যে নির্বাচন। মানে সকালে রাহুল গান্ধী, ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যে বৈঠকের সাংবাদিক সম্মেলনের একটা অংশ দেখালাম খানিকক্ষণ আগে, মানে আমি বলছি কোথাও তারা আবার দাঁড়িয়ে বলছেন যে ডেমোক্রেটিক কম্পালশন, গণতন্ত্র বাঁচাতে, প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তাদের স্বার্থ রক্ষা করতে তাদের একসঙ্গে হতে হচ্ছে। মানে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে সোজা পরিষ্কার। ওগুলো অনেক কিছু বললেও মোদ্দা কথা, নির্বাচন 2019 পাখির চোখ, এবং তাতেই কিন্তু একজোট হওয়া। দেখুন, অ্যালায়েন্স কিন্তু ম্যাটার করে দুজনের ক্ষেত্রেই। ইউপিএর ক্ষেত্রে অনেক বেশি, এনডিএর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এনডিএ তার পার্টনার মানে সঙ্গী ক্রমশ হারাচ্ছে, আর অন্যদিকে ইউপিএ আজকেই চন্দ্রবাবু নাইডু যেভাবে রাহুল গান্ধীর সাথে বৈঠক করে প্রকাশ্য মানে স্টেটমেন্ট দিলেন, পাবলিক স্টেটমেন্ট দিলেন, মানে সেদিন পর্যন্ত মানে এই ঘটনাগুলো যেভাবে হচ্ছে না, মেরুকরণ খুব স্পষ্ট। একটা কংগ্রেসের নেতৃত্বে মানে ইউপিএ জোটের, আর একটা এনডিএ জোটের। কেন মাঝখানে আপনি যদি দেখেন 2-3 মাস আগে ফেডারেল ফ্রন্ট উঠছিল, ফেডারেল ফ্রন্টের নেতারা কিন্তু এখন ক্রমশই কিন্তু রাহুল গান্ধীর সাথে, কিন্তু বিশ্বাসযোগ্যতা বড় ফ্যাক্টর। চন্দ্রবাবু নাইডু কোন দিকে যাবেন এটা এত আগে বলা সম্ভব না। কে চন্দ্রশেখর রাও কোন দিকে গেলেন 6 মাস আগে আমরা এই স্টুডিওতে বারবার প্রশ্ন তুলেছিলাম, বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দিকে চলে গেছেন। আজকে আপনি বলেন যে আজকের দিন কি দেখছেন, আজকের দিন যেটা দেখতে পাচ্ছি যে সেটা হলো ইউপিএ শিবিরের জোট সঙ্গী ক্রমশ বাড়ছে। আমার অবজারভেশন প্লিজ শেষ করতে। এই সমীক্ষায় কয়েকটা অবজারভেশন খুব স্পষ্ট। ধারাবাহিকভাবে আপনারা যেহেতু মানে সমীক্ষাটা করছেন, গত 1 বছরে খুব স্পষ্ট নরেন্দ্র মোদীর যে ভাবমূর্তি সেটা মানুষের চোখে অন্তত ডিক্লাইন করছে। উল্টো দিকে 13% ডিক্লাইন করেছে মানে জানুয়ারি থেকে। আবার উল্টো দিকে আপনি যদি দেখেন 10% কিন্তু মানে রাহুল গান্ধীর প্রতি মানুষের অতিরিক্ত আস্থা আমরা দেখতে পাচ্ছি। আমি বলছি যে রাহুল গান্ধী শেষ পর্যন্ত কিন্তু একটা মোমেন্টাম পাচ্ছে। মানে আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত আমি রাহুল গান্ধীকে কাউন্ট করতে পারিনি, কিন্তু গুজরাট নির্বাচনের পর থেকে কিন্তু রাহুল গান্ধী যে পলিটিক্যাল ন্যারেটিভটা আমাদের সামনে রাখছে, পলিটিক্যাল ডিসকোর্স আমাদের সামনে রাখছে, সেটাকে বাধ্য হচ্ছে বিরোধীরা সেটাকে অপোজ করতে। কিন্তু যেটা আমার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ধরুন শেষ পর্যন্ত কতগুলো বিষয় ইম্পর্টেন্ট, যে ভোটের আগে মানে এই মুহূর্তে আপনি একটা ছবি দেখছেন বটে, এই যে 3টে রাজ্যের নির্বাচন, ওই যে বললাম গঙ্গা যমুনা গোদাবরী দিয়ে প্রচুর জল, আমি বলছি 3টে রাজ্যের নির্বাচন, মজুর 3টা রাজ্যের নির্বাচন, তারপরে একদম লোকসভা নির্বাচনের টোনটাকে সেট করে এবং কার্যত এই এনডিএ জোট এবং ইউপিএ জোট যা আমরা বলছি বা ধরছি তার ছবিটাও স্পষ্ট হবে 3 রাজ্যের ফলাফল বেরোনোর পর। একটা যেটা আমি বলতে চাই, বিষয়টার কথার মাঝে আমার বললে ভালো হতো, সেটা হচ্ছে যে ভারতবর্ষের জনগণ এই খিচুড়ি সরকার দেখতে আর ইন্টারেস্টেড নয়। তারা চরণ সিংকে দেখেছেন, তারা চন্দ্রশেখরকে দেখেছেন। একটাই অবজারভেশন আছে, সেটা হচ্ছে মায়াবতী কোন দিকে যাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে। এটাকে আমি এইভাবে ইন্টারপ্রেট করছি যে মোদী সরকারের হিন্দুত্বের প্ল্যাটফর্মের মধ্যে যদি ওরা দলিতদের ইনক্লুড করতে পারেন তাহলে ওদের হারানো খুব শক্ত হবে। কিন্তু দলিতরা যদি বেরিয়ে যায়, মানে কাস্ট হিন্দুরা যদি দলিতদের দলে না নেয়, তাহলে কিন্তু
এনডিএ এবং বিজেপির একটা সমস্যা হবে। আমার এইটুকুই আমার কথা হচ্ছে যে বিরোধী ঐক্য 14তে ছিল না, যে ঐক্য সেটা 19-এ কেন তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে সেটা সম্ভবত এই সমীক্ষার রিপোর্টে পুরোটা উঠলো না, উঠবে, একটা সময় লাগবে। কারণ মূল জায়গাটা হচ্ছে যে আমাদের দেশের যতগুলো সাংবিধানিক কাঠামো আছে সেগুলো তো একটা একটা করে ভাঙছে চোখের সামনে এবং সেটা আটকাচ্ছে। এবং এই কারণেই আজকে যে যখন রাফায়েল নিয়ে টানাহাচড়া হয়েছে সিবিআই, তখন হচ্ছে যে সিবিআই কে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এরপরে আদানি, এসআর এবং আম্বানিদের আমি বলছি এই কারণের জন্য এই প্রতিষ্ঠান বাঁচানোর লড়াই সেটা সবাই লড়ছে এবং এটা চোখে দেখালেন। সেই ভোটের পার্সেন্টেজে এনডিএ 38%, 26% ইউপিএ, এর বাইরে যেটা 36% আদার্স। এই যে ফেডারেল ফ্রন্টের কথাটা বিশ্বনাথ বললেন না, এই 36% মূলত ফেডারেল ফ্রন্টে। আমি বলছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে কথাটা বলেন যে যেখানে শক্তিশালী তাকে সেখানে লড়াই করতে দিতে হবে, বাকিদের তাদের সমর্থন করতে হবে। ফলে খুব স্বাভাবিকভাবে এই বক্তব্যটা একটু ক্লিয়ারিফাই করা দরকার। পজিশনটা সেই পজিশনটা আরো বেশি উদার করা দরকার আছে। যে যেখানে রাজ্যের নির্বাচন হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ, এই জায়গায় বিএসপির সঙ্গে জোট না হওয়াটা সবাই বলছেন যে 5 রাজ্যের নির্বাচন নির্ধারণ করবে জোট নমনীয়। আমি আপনার 2004 এর কথা বলছিলেন তো, 2004-এ বিজেপি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান জিতেছিল। জেতার পরে 4 মাস পরের ভোটে করতে গিয়ে নির্বাচনে পরাজিত হয়েছে। মিজোরাম জেতেনি, এবং তেলেঙ্গানায় ভালো ক্রাইসিস সামলানো যায় না এবং এইটাই হচ্ছে আপনাদেরকে পথে বসাবে। একটা সায়ন্তনের কথা, সেটা হলো গেম চেঞ্জার। কিন্তু দুটো মানুষকে আমি বারবার আপনার স্টুডিওতে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 2016টাকে এককভাবে নিতে পেরেছিলেন যে 294টা কেন্দ্রেই আমি প্রার্থী, আমাকে ভোট দাও, আমাকে দেখে দাও। নরেন্দ্র মোদী সেই ক্যারিসমাটা এখনো শেষ হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী সেটাই তো নরেন্দ্র মোদী গেম চেঞ্জার হবে। সেই তো বলছি, এটাই সেটাই আমি বলবো এটাই তো হবে। আগামী 5টা রাজ্যের নির্বাচনের উপর নিঃসন্দেহে জোটের চেহারা এবং 2019-এর পার্লামেন্টের চেহারাটা নির্ভর করে থাকবে। এই আলোচনা এই পর্যন্তই।